রাফসান, তোর সাথে আমার কিছু কথা আছে। কেবলমাত্র এসএসসি শেষ পরীক্ষাটা দিয়ে বাসার দিকে যাচ্ছি, তখনই পিছন থেকে নীলা ডাক দিয়ে উপরের কথাটি বলল আমাকে। তার ডাক শুনে ওখানেই দাঁড়িয়ে আছি, এক পা এদিক ওদিক করিনি। সে আমার সামনে আসে, দীর্ঘ এক নিঃশ্বাস নিয়ে বলল, ওই, তোকে কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? বড় নাকি তুই? আরে তুই আজ জানিস আমি যে পয়রা। এই দেখ, একদম উল্টাপাল্টা উত্তর দিবি না বলে দিলাম। আমার কিন্তু এমন কথা একদম পছন্দ না। তাতে আমি কি করব? আমি এমনি কথা বলি। বলবো, তোর সমস্যা থাকলে কথা বলতে হবে না। আচ্ছা, তো যা খুশি তাই কর, কিন্তু আমার কিছু কথা ছিল। কথাটা বলেই নীলা কেমন যেন হয়ে গেল। লজ্জায় মাথা নিচু করে পা দিয়ে মাটিতে রেখা টানতে থাকে। চমকে যাই আমি। নীলা কখনো আমার সামনে মাথা নিচু করে কথা বলে না। হঠাৎ তার পরিবর্তন দেখে বললাম, বাহ, নীলা নামের মেয়েটার আজ কি হয়েছে? হঠাৎ মাথা নিচু করে কথা বলতেছে যে, আগে তো এমন কখনো করিসনি। কি হয়েছে বল? আমার না কেমন যেন লাগছে কথাটা বলতে। দেখ, এত ঢং না করে তাড়াতাড়ি বলে ফেল। তুই তো আগে কখনো এমন করিসনি। হঠাৎ কি হলো? নীলার কণ্ঠ শুকিয়ে আসছে, নিচু সুরে বলল। আমি না, মানে তোকে ভালোবেসে ফেলেছি রাফু। নীলার মুখে এমন কথা শুনে অবাক আমি। কি বলে মেয়েটা এগুলো? মাথা ঠিক আছে ওর? নিজেকে গুছিয়ে বললাম, ওই, তোর মাথা ঠিক আছে তো, নাকি মানসিক ডাক্তার দেখানো লাগবে? না, আমি ঠিক আছি, শুধু জানি আমি তোকে ভালোবাসি। বলেই নীলা আমাকে জড়িয়ে ধরে। সাথে সাথে তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সজোরে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দেই। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে নীলা। রাগী কণ্ঠে বললাম, দেখ, আমি তোকে কখনো এই নজরে দেখিনি। তুই তো আমার চাচাতো বোন। তুই এমনটা ভাবলি কিভাবে? আমি তো তোকে বোন ভাবি, এখনো ভাববো, ভবিষ্যতেও ভাববো। ভেবেছিস তোর আমার বয়স কত হয়েছে মাত্র? এর মধ্যে এসব ভাবতে লজ্জা করে না তোর? আমি এসব কিছুই জানি না, আমি শুধু তোকে চাই। বলেই আবার আমাকে জড়িয়ে ধরতে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তার আগেই আর একটা থাপ্পড় দেই তার গালে। পুনরায় বলি, শোন, তোর কাছ থেকে এটা আশা করিনি। তুই আর আমার সামনে আসবি না। তোর সাথে আমার কথা নেই। তার মধ্যেই আমার আব্বুর গাড়ি আসে সেখানে। সেটাতে দুজনকেই উঠে বসতে হয়। বাসার দিকে যাচ্ছি আর দেখছি নীলা আমার দিকে তাকিয়ে চোখ দুটো লাল করে আছে। মনে হচ্ছে এই অপমানের প্রতিশোধ সে নেবে। এ নিয়ে আমি আর কি ভাববো? ড্রাইভার আঙ্কেলের মোবাইলটা নিয়ে গেমস খেলা শুরু করি। আমি রাফসান ইসলাম সাইদুল। এবার এসএসসি পরীক্ষা দিলাম। পরিবারে তেমন কেউ নেই। আমি, আব্বু আম্মু আর একটা বোন। আমাদের ছোট্ট পরিবার, কিন্তু মানুষ অনেক। বাসার মধ্যে ঢুকলেই প্রতিটা দরজার সামনে গার্ড দাঁড়ানো। বাবা এলাকার সন্ত্রাসদের একজন, তাই নিরাপত্তা। কিন্তু কার ভালো লাগে এসব? যাই হোক, আর কিছু বললাম না। কিছুক্ষণ আগে যাকে আমি মারলাম সে হলো ছোট চাচুর একমাত্র মেয়ে। বড়ই ফাজিল। যেটা বলবে সেটা করেই ছাড়বে। নিজের ইগোটা একটু বেশি করে রাখে সব সময়, আর এটাই ওর সবচাইতে বড় শত্রু। সেটা ও নিজেও জানে না। বাসার সামনে এসে গাড়ি থামে। দৌড়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসি। দীর্ঘ 1.5 মাস কারাগারে ছিলাম মনে হচ্ছিল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এখন একটু মুক্তি পেয়েছি মনে হচ্ছে। বাসা থেকে বের হব, তখনই আম্মু পিছন থেকে ডাক দিয়ে বলল, রাফু, এই দুপুরবেলায় কোথায় যাচ্ছিস? সবে মাত্র পরীক্ষা শেষ করে আসলি, একটু রেস্ট নে। এই আম্মু, বাধা দিও না তো। আমার বন্ধুরা পার্কের সামনে দাঁড়িয়ে আছে আমার জন্য। আচ্ছা, যাচ্ছিস যখন তখন একটু এদিকে আয়। আমি আম্মুর কাছে যেতেই আম্মু আমাকে ভাত বেড়ে দিয়ে 2 মুঠো খাইয়ে দেয়। হয়েছে আম্মু, আর খাবো না। আচ্ছা, গাড়ি নিয়ে যা। দেখো আম্মু, একবার বলছি না, এই আব্বুর লোকজন, গাড়ি, এসব আমার একদম পছন্দ না আমার। তুমি শুধু শুধু মেজাজ গরম করে দিচ্ছ। বলেই বেরিয়ে আসি পার্কের উদ্দেশ্যে। একটা রিকশায় করে পার্কের সামনে নামতেই আমার বন্ধুগুলা চলে আসে। কি রে রাফু, রিক্সে আসলি যে, গাড়ি নিয়ে আসলি না? তোদেরও তো গাড়ি আছে, তোরা নিয়ে আসলি না কেন? না মানে? হয়েছে, মানে মানে করতে হবে না। একটা ফোন দে তো, একটা সেলফি তুলে নেই আগে। কি রে, তোর ফোন কোথায়? আমার ফোন সেই পরীক্ষার আগে বন্ধ করছি। একটু আগেই অন করে চার্জে রেখে আসছি।
ওহ ভালো, এই নে। তখন ওদের সাথে আড্ডা দিয়ে খাবার খেলাম। সারাদিন ঘোরাঘুরি করে ঠিক সন্ধ্যার আগেই বাসায় চলে আসলাম। আমার একটাই বদ অভ্যাস, যেই সন্ধ্যার আমার আগে বাসায় ঢুকতে হয়, সন্ধ্যার পরে বাসার বাইরে থাকতে পারি না। বাসায় ঢুকতে না ঢুকতেই আব্বু আমাকে তার হাতে থাকা চামড়ার বেলটা দিয়ে পিটানো শুরু করে। আউ! হঠাৎ চিৎকার করে উঠি ব্যথায়। উফ! আব্বু, আমাকে মারতেছো কেন? নিজেকে রক্ষা করার বৃথা চেষ্টা করি আর কথাটা বলছি। পাশেই দেখি নীলা ঠোঁটে কামড় দিয়ে আমাকে ইশারা দিয়ে বোঝাচ্ছে আমার খবর নিচ্ছে সে। বুঝেছি নিশ্চয়ই কিছু উল্টাপাল্টা মিথ্যে বলেছে আব্বুর কাছে। আম্মু আর ছোট বোনটা পাশেই দাঁড়িয়ে আছে। কেউ কিছুই করতে পারবে না, কারণ আব্বুর সামনে কেউ কিছু না। তুই আমার ছেলে হয়ে এমন কাজ কিভাবে করতে পারলি? নীলা তোর বোন হয়, তুই শেষে কিনা ওর উপরই ঝাঁপিয়ে পড়লি। সি, তোকে ছেলে হিসেবে পরিচয় দিতেও এখন আমার লজ্জা করছে। আমি তো কিছুই বুঝতেছি না। আউচ! তখনও আব্বু আমাকে মারছে। প্রায় 15 মিনিট পিটিয়ে আমার পুরো শরীর লাল করে ফেলেছে। পিটানো থামিয়ে কড়া কণ্ঠে বলল, দূর হ আমার চোখের সামনে থেকে। আর কখনো যেন তোর এই পাপি মুখ আমি না দেখতে পাই। চোখের সামনে আসবি না তুই। তখন বুঝতে পারি নীলা আমার আব্বুর কাছে খারাপ কিছুর ইঙ্গিত দিয়েছে। তাই আব্বু আর কিছু ভাবতে পারেনি। কিন্তু আব্বুর কথাগুলো আমার ইগোতে লাগে। যথেষ্ট বড় হয়েছি, এসএসসি পরীক্ষা শেষ করছি। আমার সময়টাই এমন যে কারোর কথা অল্পতেই গায়ে লেগে যায়। তখন প্রতিবাদ করতে পারিনি। নীলার মিথ্যে কথার আমার কাছে প্রমাণ ছিল না তার। এখনও যেটা বলবে সেটাই সত্যি আব্বুর কাছে। তখনই নিচের রুমে গিয়ে ব্যাগে নিজের কিছু জামা কাপড় আর মোবাইল চার্জার নিয়ে গুছিয়ে বাইরে বেরিয়ে যাবার আগে বলি, আব্বু, আমি চলে যাচ্ছি। তুমি তো তোমার ভাইয়ের মেয়ের কথা শুনেই আমাকে মারলে। আমার একটা কথা শোনারও দরকার পড়েনি তোমার কাছে। আজ বুঝেছি আমার চাইতে তোমার ভাইয়ের মেয়েই বড় হয়ে গেছে। থাকবো না তোমাদের সাথে। যেই বাসে আমাকে আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি, সেখানে থেকে লাভ নেই। একদিন ঠিকই বুঝতে পারবে আমার কোনো অপরাধ ছিল না। তখন শত খুঁজেও আমাকে আর পাবে না। বলেই বাহির হয়ে যাচ্ছি। আমার আম্মু খুব চেষ্টা করছিল আমাকে আটকে রাখার জন্য, কিন্তু পারেনি। বাহির হওয়ার আগেই নীলাকে শরীরে যত শক্তি আছে তা দিয়ে একটা থাপ্পড় দিয়ে দিলাম। বাসা থেকে বেরিয়ে নিমিষেই হারিয়ে গেছি। কেউ খুঁজে পাচ্ছে না। আমি কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে এক অজানা গন্তব্যের খোঁজে, যেখানে শুরুটা আমাকেই করতে হবে। কমলাপুর রেল স্টেশনে দাঁড়িয়ে এক অজানা গন্তব্যে খোঁজে আমি। আমার জীবন আমাকেই গড়ে তুলতে হবে আজ থেকে। তাতে যে কোনো বাধা সংগ্রামের মুখোমুখি হতে হয় তাতেও আমি প্রস্তুত। একটি বেঞ্চে বসেছিলাম আনমনা হয়ে। একবার ফিরে যেতে ইচ্ছে হচ্ছে, পুনরায় জেদ চেপে বসে। কিছুক্ষণ পর একটি ছোট্ট 9 থেকে 10 বছরের ছেলে আমার কাছে আসে। ক্ষুধার্ত চোখ মুখ নিয়ে বলল, ভাইয়া ভাইয়া 5টা টাকা দেন না, একদিন ধরে কিছু খাই না, দেন না ভাইয়া। ছেলেটাকে দেখে মায়া হলো। তাকে নিয়ে পাশের একটি দোকানে এসে কলা রুটি কিনে দিলাম। যখন টাকা পরিশোধ করে বাকি টাকাগুলো পকেটে রাখতে যাব, তখনই ওই ছেলেটি আমার টাকাগুলো ছো মেরে নিয়ে দৌড় দেয়। মুহূর্তের মধ্যেই বাতাসের সাথে মিশে গেছে সে। আমি হতবাক। নিজের মনের মধ্যেই বিড়বিড় করে বলি, যা, এইমাত্র যে ছেলেটা কিছু খাবারের জন্য ছটফট করছিল, পরক্ষণেই এমন কাণ্ড করল। দুনিয়া সত্যি অদ্ভুত। কি করব এখন? দিশেহারা আমি। ব্যাগের পকেটে থেকে 100 টাকা আর চট্টগ্রামের টিকিটটা পাই। মানুষ এমনই হয় কি? বোধহয় উপকার করার জন্য যে হাত দিয়েছি, সে হাতেই বাঁশ ধরিয়ে চলে গেল। সেদিন একটা জিনিস শিখেছি, কাউকে বেশি সাহায্য করতে নেই, অতিরিক্ত বিশ্বাস করতে নেই, তাহলে শুধু বাঁশ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আমি তো ছেলেটাকে সাহায্য করতে চেয়েছিলাম। আমার কাছে এখন টাকা নেই। বাসায় ফিরে যাব ভাবছি। ব্যাগটা নিয়ে বাসার দিকে রওনা হয়েছি। তখনই ব্যাগটা বেঞ্চের সাথে আটকে যায়। যেখানে আটকানোর কথা না, এ ব্যাগ আমাকে হয়তো এই শহরও দূরে ঠেলে দিচ্ছে।
তাই চলে যাচ্ছি শহর ছেড়ে। ট্রেনে উঠে মোবাইলটা বের করে দেখি আমার বন্ধু আম্মু অনেকবার ফোন করেছে, অনেক অনেক মেসেজ, কিন্তু সেগুলো দেখে হার মায়ায় জড়াতে চাই না। যেদিন আমার আব্বুর ভুল ভাঙবে সেদিন আসবো আমি তাদের সামনে নিজেকে প্রতিষ্ঠিত করে। মোবাইল থেকে সিমটা খুলে তা দিয়ে গেমস খেলে সময় কাটিয়ে দিচ্ছি। চট্টগ্রামে প্রায় মধ্যরাতে পৌঁছে যাই। এখন কোথায় যাব কোনো ঠিকানা খুঁজে পাচ্ছি না। এমন পরিস্থিতিতে পড়তে হবে আগে কখনো ভাবিনি। এ শহর চেনা নেই আমার, এই প্রথম চট্টগ্রামে আসা। প্রায় 2 ঘন্টা এদিক ওদিক করে ঘুরে বেড়ালাম। এরপর কিছু না পেয়ে একটা বেঞ্চের উপর ব্যাগটা রেখে তার উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ি। কিন্তু ঘুম তো আর আসবে না। একটু পর পর ট্রেনের শব্দে ঘুম ভেঙে যায়। কোনো রকম রাতটা কেটে গেল রেল স্টেশনে। সেখান থেকে বেরিয়ে যেদিকে দু চোখ যায় সেদিকেই যাচ্ছি। হঠাৎ এত এত মানুষের মধ্যে একটুও ভয় করছিল না আমার। আমি ভাবতাম ভয়টাকে যদি জয় করতে পারি তাহলেই সাফল্য হতে পারবো জীবন যুদ্ধে। রাত প্রায় নয়টা বাজে। তখন কিছু খুঁজে পাচ্ছিলাম না, ক্ষুধাও লাগছে খুব। একজনের কাছে জায়গাটির নাম জিজ্ঞেস করি। সে বলল নিউ মার্কেট। নাম শুনছিলাম কোথায় যেন মনে নেই। একটা হোটেলে ঢুকে ভালো ভালো খাবার অর্ডার করি। সবসময় এগুলো খেয়েই বড় হয়েছি। যখন তখন ক্ষুধার জন্য পকেট যে ফাঁকা তার কথা মনেই ছিল না। খাওয়া দাওয়া শেষ করে বিল দিতে যাব, তখনই মনে পড়ে পকেট তো ফাঁকা, 100 টাকা আছে মাত্র, আর বিল হয়েছে 250 টাকা। চেহারায় একটা আলাদা টেনশন চলে আসে, কান্না কান্না ভাব ছিল চোখে। তখন ম্যানেজার আমাকে দেখে কিছু বুঝতে পারে আর কাছে ডেকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখনই সব কিছু খুলে বলি তাকে। বাসা থেকে চলে আসার ঘটনা, রেল স্টেশনের ছিনতাই, চট্টগ্রামে আমার থাকার কিছু নেই। তখন ম্যানেজার সাহেব একটা কথা বলল, কাজ করবে আমার এখানে? তার কথায় আমি যেন রাজ্য খুঁজে পেলাম। এতটা তাড়াতাড়ি কিছু একটার ব্যবস্থা হয়ে যাবে কল্পনাতেও ভাবিনি। তড়িঘড়ি করে বললাম, হ্যাঁ করব। তাহলে শোন, 2 বেলা খাবার থাকার ব্যবস্থা আছে, হোটেলের ছাদে ছোট্ট একটা রুম, আর মাসিক 6,000 টাকা। রাজি আছিস? আমার চোখ ছলছল করছে, তাকে কি বলবো তখন খুঁজে পাচ্ছিলাম না। কাজের জন্য হ্যাঁ বলে দেই কিছু না ভেবেই। আচ্ছা শোন, এখানে 2 শিফট ভাগ করা কাজ করতে হয়, সকাল থেকে বিকেল, বিকেল থেকে রাত 12টা। এখন কোন সময় কাজ করবি তুই? আমি তখন মনে মনে ঠিক করলাম সারাদিন কাজ করে রাতে শান্তিতে ঘুমানো যাবে, তাই দিনে কাজ করার সিদ্ধান্ত নেই। সেদিন থেকেই কাজে লেগে যাই। প্রায় 15 দিন চলে যায়। তার মধ্যে আমার নজরটা সামনে থাকা একটি কোচিং সেন্টারের একটি মেয়ের দিকে যায়। খুব ভালো লাগতে শুরু করে তখন। মাঝে মধ্যে হোটেলেও আসতো। তাকে দেখলে কিছু বলতে পারতাম না, হয়তো মনের টানে, নয়তো কিসের জন্য বুঝে উঠতে পারছি না। কিন্তু তার দিক থেকে মনটা সরিয়ে নেই। কঠিন হয় এখন, এটা ভাবলে চলবে না। 2 মাস পরে রেজাল্ট দিবে, এখন হয়তো 2 মাস নেই, 1.5 মাস আছে। তারপর একটা ব্যবস্থা তো করতে হবে। আমি যেই অবস্থাতেই থাকি না কেন আমার পড়ালেখাটা ঠিক রাখতে হবে। দেখতে দেখতে 2টা মাস কেটে যায়। রেজাল্ট বের হয় আমাদের। স্কুলের সবচেয়ে বেশি নাম্বারের অধিকারী আমি হই। যখন এটা জেনেছি তখনই ঢাকার উদ্দেশ্যে রওনা হই। ঢাকা পৌঁছেই চুপি চুপি বাসার ভিতরে ঢুকে যাই। আমাদের বাসার সব গোপন রাস্তা আমার জানা, কিন্তু ভিতরে ঢুকে আড়াল থেকে আব্বুর আর নীলার কথা শুনতে পাই। নীলা বলে, চাচ্চু রাফসান তো ভালো রেজাল্ট করেছে, এবার স্কুলে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে। সেদিনের কথা মনে নেই তোর? এমন নির্লজ্জ ছেলের নামও নিতে চায় না আমি, যে তার বাবার সম্মানের কথা এটা করতে পারে না। সে কিসের ছেলে? পাশেই ছিল মা। বাবার কথার পরেই সে বলল, এই তুমি এসব কি বলো? নীলার কথা বিশ্বাস করে আমার ছেলেটাকে বাসা থেকে বাহির করে দিয়েছো। নীলা যে সত্যি বলছে সেটার কি প্রমাণ? আমি কিছুই শুনতে চাইনি তো তোমার থেকে। সে তো এমনিই নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে যাচ্ছে বাবার টাকা উড়িয়ে। তোমার টাকা রাকসান নষ্ট করেছে? আমি তো আজ পর্যন্ত দেখিনি কখনো বাইরে গেলে তোমার গাড়িটুকু নেয়নি সে। তোমার টাকা নষ্ট করে? সপ্তাহে মাত্র 500 টাকা, তাও কাজে লাগলে দাও। শোনো, বাহানা দিবে না।
তোমার এগোতে লাগছে যেদিন নীলার কথাগুলো মান সম্মানে ভয়ের আকশানকে বাসা থেকে বের করে দিয়েছো। দেখবে একদিন তুমিই বলবে তুমি ওকে কত বড় শাস্তি দিয়েছো। আমি আর তাদের কথা শুনতে পারবো না, তাই ভিতরে না ঢুকে চলে আসছি বাইরে। চোখের পানি মুছে ফেলি। তারপর স্কুলে গিয়ে কিছু দরকারি কাগজ তুলে পার্কের পাশে এসে বসি। নীলার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। আমি জানি নীলা কেমন মেয়ে। নিজেকে গোপন রেখে নীলাকে ফোন করি। তার নিজস্ব কিছু সিক্রেট বলে এখানে আসতে বলি তাকে। অপেক্ষা করতে বলল। সে আমায় 15 মিনিট করছি অপেক্ষা। সে আসুক। আড়াল থেকে দেখেছি সে এসেছে। তার সামনে এসে দাঁড়াই। অবাক সে। তার কাছে এসে গাল দুটো কালা করে দেই থাপ্পড় দিয়ে। কান্না করে দেয় সে। চিৎকার করে বলি, তোর একটা মিথ্যা কথার জন্য আজ আমি পরিবার থেকে দূরে। যেই দিন তুই তোর ভুল স্বীকার করবি সেদিন না আসা পর্যন্ত আমি আসবো না তোদের সামনে বলেই চলে আসি। তার সাথে বেশি কথা বলার ইচ্ছে নেই আমার। নিজস্ব কিছু বন্ধুকে আমার পরিবারের সব খোঁজখবর নিতে বলি। মাঝে মাঝে খোঁজ নিব আমি। তাদের বুঝিয়েছি আমি যে খোঁজ নিচ্ছি তা যেন পরিবারের কেউ না জানতে পারে। তারাও হ্যাঁ সূচক ইঙ্গিত দেয়। ওদের সাথে কথা বলে চলে আসি চট্টগ্রাম। আমি কোথায় আছি কেউ জানে না, আমার বন্ধুরাও না। সেদিন হোটেলে এসে ম্যানেজারের থেকে 2 মাসের সব টাকা নিয়ে নেই। ভাবছিলাম নেওয়া লাগবে না আমার, বাসায় তো চলেই যাচ্ছি। পরের দিন সেই কোচিংয়ের মেয়েটাকে দেখে ক্রাশ। এবার নতুন করে তাকে যত দেখি ততই মুক্ত হই। চোখ সরে না সেদিক থেকে, কিন্তু কাজ রেখে দেখতে পারি না তাকে। আজ ভাবলাম তাকে দেখব। কাজ থেকে ছুটি নিয়ে নেই। কোচিং ছুটি। মেয়েটির পিছু নিলাম। মেয়েটি আমাকে চিনতে পারবে না বোধহয়। হোটেলে কাজ করার সময় আমাদের নাক মুখে মাস্ক পরা থাকে, তাই কখনো আমাকে সম্পূর্ণ দেখতে পারেনি সে। আজ তার পিছু পিছু বাসা পর্যন্ত আসি। মেয়েটি হয়তো আমার ছোট্ট হবে যা মনে হচ্ছে। সেদিনের মতো তার পিছু ছেড়ে দিয়ে চলে আসি হোটেলে। একটি ভালো কলেজে অ্যাডমিশন নিতে হবে, তার প্রস্তুতি নিচ্ছি। সারাদিন কাজ করে রাতে একটু একটু পড়ালেখা করতাম। আমার সব একদিকে পড়ালেখা অন্যদিকে। কিছুদিন পর একটা নির্দিষ্ট কলেজের অ্যাডমিশন ফর্ম পূরণ করি। এখন শুধু অপেক্ষা। শুনেছি সেখানকার লেখাপড়ার মান ভালো। সরকারি কলেজ। আমার বর্তমান সাধ্যের মধ্যেই থাকবে। কেটে যায় কয়েকদিন। মাঝখানে শুধু অ্যাডমিশন রেজাল্টের অপেক্ষায় ছিলাম। কাজ আর রাতের আকাশ দেখার চোখের স্বপ্ন বোনা। হঠাৎ একদিন কাঙ্ক্ষিত রেজাল্ট আসে। খুশিতে আত্মহারা আমি। তড়িঘড়ি করে ভর্তি হয়ে আসি কলেজ থেকে। যতটা ঝামেলা হবে ভেবেছিলাম তা হয়নি। আমার জীবনের নতুন অধ্যায়। ম্যানেজার বলেন, তুই যখন কলেজে ভর্তি হয়েছিস এখন থেকে তাহলে সন্ধ্যার শিফটে কাজ করিস, কেমন? আমিও রাজি হই। সারাদিন কলেজ থেকে ফিরে বিকালে কাজ করলে মন্দ হবে না। সময় বিশ্রাম দুটোই এখন থেকে হিসেব করে করতে হবে। জীবনের প্রথম কলেজ লাইফের প্রথম ক্লাস কালকে। খুব আনন্দ লাগছিল তখন, আবার নার্ভাস ফিলও করতেছিলাম। কলেজে কি নাকি হয় সেটা নিয়ে টেনশনে ঢুকে যায় মাথায়। সব কিছু মাথা থেকে ছেড়ে ফেলে দেই। যা হবার কালকেই হবে, তখন দেখা যাবে। ঘড়িতে 12টা বাজে। কাজ শেষ করে তাড়াতাড়ি ঘুমোতে যাই। খুব সকালে হোটেলের ম্যানেজার নিজে আমাকে ডেকে তোলে। মানুষটা খুব ভালো। কখনো কোনো ভুল কাজ হলেও নিজ হাতে আমাকে শিখিয়ে দিত। কেন দিত তা অজানা আমার। ঘুম থেকে উঠতে দেখে ম্যানেজার সাহেব হোটেলে চলে যায়। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। গোসল করে ভালো কিছু জামা কাপড় ছিল, সেগুলো পরিধান করে কলেজে যাওয়ার জন্য অপেক্ষায় আছি। 1.5 ঘন্টা আগে নিচে নেমে হোটেল থেকে হালকা কিছু নাস্তা করে রওনা হই কলেজের উদ্দেশ্যে। আমার জীবন শুরু এখান থেকেই। কলেজের দিকে যতই এগোচ্ছি ততই আমার হার্টবিট বেড়েই চলছে। 45 মিনিটের পথ 1 ঘন্টা লেগে যায় পৌঁছাতে কলেজে। একটু আগে রওনা হয়ে ভালোই করেছিলাম। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে মাটি হাতে সালাম করে নিলাম। মনে মনে বললাম, আল্লাহ, আমার পড়ালেখা যেন ভালো মতো হয়, কোনো ঝামেলায় যেন না জড়াই। বলেই কলেজ গেট দিয়ে প্রবেশ করব, তখনই কোনো এক দ্রুতগামী ট্রাক, আরে না, ভুল হয়েছে, দ্রুত হেঁটে যাওয়া একটি মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আউজ!
এটা মেয়ে নাকি রেলগাড়ি? কথাটি মনে মনে বলে যখন উঠব তখনই মেয়েটির দিকে চোখ যায়। আমার চোখ কপালে উঠে আসে। এ কি, আমি স্বপ্ন দেখছি না তো? না না, এটা স্বপ্ন না, এ তো সেই মেয়ে যাকে কোচিং থেকে ফলো করতাম। আজ তাকে হলুদ বোর্ডের মতো লাগছে। ইস, আজ আবার ক্রাশে পরিণত হলো সে। এদিক সেদিক তাকিয়ে মেয়েটি বলল, সরি ভাইয়া, আমি দেখতে পারিনি আপনাকে। আমি তো তার দিকে হা করে এক নজরে তাকিয়ে আছি। চারদিকের হুঁশ জ্ঞান নেই আমার। বাংলা সিনেমার মতো আমার মনের মধ্যেও গান বাজতে শুরু করে। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে হাতটি তোমার। সামনে আর এগোতে পারল না গানটা। তার মধ্যেই আমি আবার স্বাভাবিক হয়ে দেখি মেয়েটির সামনে নেই। তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম, বিড়বিড় করে বললাম, এই যা, গানের চক্করে তো মেয়েটার নামটাই জানা হলো না। আর কোন ইয়ারে পড়ে তাও না। যদি সিনিয়র হয় তাহলে তো ডাবল ক্রাশ, ডাবল বাসে পরিণত হবে। না, এমন সুন্দরীর জন্য ডাবল বাস খাওয়াও ভালো হবে। মাথাটা চুলকাতে চুলকাতে নিজের ক্লাসরুমে চলে আসি। ক্লাসরুমটা আগেই চিনে নিয়েছি ভর্তি হবার সময়, তাই প্রবলেম হয়নি। নতুন নতুন সব মানুষদের ভিড়। ক্লাসে সবাই সবার সাথে পরিচিত হচ্ছে, বিশেষ করে ছেলেরা মেয়েদের সাথে পরিচয় হচ্ছে। ইস, এগুলো দেখলে কেমন যেন লাগে। মন বলে ওরা মেয়েদের সাথে কথা বলে পরিচয় হয়, আমি কেন পারি না? আমি চুপচাপ একটা সিটে বসে পড়ি। ঠিক তার 5 মিনিট পর স্যার ক্লাসে আসে। সবাই নিজ নিজ সিটে বসে। স্যার রুমে ঢুকতেই স্যারকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে যায় সবাই। স্যার বসতে বলায় সবাই বসে পড়ি। প্রথম ক্লাস, তাই স্যার সবার সাথে পরিচয় হবে। কোনো ক্লাস হবে না আজ। একে একে অনেকেরই পরিচয় দেওয়া শেষ। হঠাৎ চমকে উঠি আমি। ক্লাসরুমের বাহিরে সেই মেয়েটি এসে দাঁড়িয়েছে। অবাক চোখে তাকিয়ে আছি তার দিকে। সে স্যারের অনুমতি নিয়ে ক্লাসে ঢোকে। মনে মনে আনন্দিত হতে থাকি আমি। তার মানে আমরা দুজন ক্লাসমেট। স্যার পুনরায় পরিচয় নিতে শুরু করে। এক সময় ওই মেয়েটির পরিচয় দেওয়ার সময় এসেছে। দাঁড়ায় সে, অর্ণগোল কণ্ঠে বলতে লাগলো, আমি মেঘলা রহমান মিম, জেলা স্কুল থেকে এসেছি। তখনই বুঝতে পারি সে স্থানীয় মেয়ে। কিছুক্ষণ পর আমার পরিচয়ের পালা। আমি রাফসান ইসলাম সাইদুল, ঢাকার একটি ছোট্ট স্কুল থেকে আপনাদের সাথে এসে মিশেছি। জানি না এ সময়টা কতটা দূর পর্যন্ত যাবে, তবুও সকলের সহযোগিতা কামনা করছি বলেই বসে যাই। স্যার তার পরিচয় পর্ব চালিয়ে যান। সে সময়টুকু আমি মিমের দিকে তাকিয়ে থাকি। স্যার চলে যাবার পরে আমার দুই পাশে দুইজনের সাথে পরিচয় হয়েছি। একজন হলো শিমুল, অন্যজন হলো আব্দুল্লাহ। প্রথম দিন কলেজে এসে এই দুজনের সাথেই পরিচিত হই। আরও কিছুটা সময় ক্লাসের বিভিন্ন স্যার আসে, বক্তব্য দেয়, আবার চলেও যায়। কিন্তু আমার চোখ দুটো তো মিমের দিকে আটকে আছে। ক্লাস শেষ করে সবাই যে যার মতো চলে যাচ্ছে। আমিও চলে যাওয়ার জন্য কলেজ ভবন থেকে বাহির হয়ে মাঠের পাশ দিয়ে যাচ্ছি। তখনই কিছু সিনিয়র ভাই আমাকে ডাক দিল। এই ছেলে, এই এই জি ভাইয়া, আমাকে ডাকছেন? হ্যাঁ, তোকে ডাকছি, এদিকে আয়। জি ভাইয়া, বলেন। একজন রাগী কণ্ঠে বলল, এই ছেলে, বড়দের দেখলে সম্মান করতে হয়, জানিস না? সালাম দে। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। সালামের উত্তর দেয় একজন। অন্য একজন বলে, ভুল তো করে ফেলেছিস প্রথম দিনই। এখন তুই এখানে কান ধরে দাঁড়িয়ে থাকবি 2 মিনিট, তারপরে যেতে পারবি। কি করব তখন ভেবে পাচ্ছিলাম না। তবুও তারা ছিল 6 জন, পারলে গ্যাঞ্জাম করতে পারতাম, কিন্তু এখন এই গ্যাঞ্জাম করলে কেমন দেখায়। আজ তো প্রথম দিন, আর এইসব ঝামেলায় নিজেকে জড়াতে চাই না। তাই ঠিক 2 মিনিট ওখানে কান ধরে দাঁড়িয়ে থেকে চলে আসি। নতুন লক্ষ্যে চলার প্রথম দিন আজ কেমন যেন শরীরের ভিতর আলাদা একটা ফিলিংস কাজ করতেছিল। রাতে কাজ শেষ করে ঘুমিয়ে যাই। হঠাৎ মিম স্বপ্নে আসে। ঘুম ভেঙে যায় আমার। অন্ধকারে বিড়বিড় করতে থাকি, এতটা পাগল হয়ে গেছি ওর জন্য। নিজেকে প্রশ্ন করি, মনটা ছটফট করতে থাকে। কখন সকাল হবে, কখন কলেজে যাব, কখন মিমকে দেখব, এগুলা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই টের পাইনি।
সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে হোটেল থেকে নাস্তা করে সময় মতো রওনা হই কলেজের জন্য। হঠাৎ দেখি মিম যাচ্ছে রিকশায় করে। সামনে একটা ছেলে মিমের রিকশা থামিয়ে তাকে বিরক্ত করছে। মিম অসহায়, প্রায় কিছু বলতেও পারছে না। আমার মস্তিষ্কে তখন আগুন জ্বলে। কিছু সময় পরেই মিমকে যেতে দেয় ছেলেটি। রিকশা চলল। একটু আড়াল হতেই টং দোকানের শুকনো বাঁশের লাঠিটা নিয়ে ছেলেটির সামনে এসে দাঁড়াই। মেয়েটাকে ডিস্টার্ব করলি কেন? ছেলেটা আমার সিনিয়র হবে। সে প্রথমে আমার দিকে তাকায়, এদিক ওদিক তাকিয়ে বলল, মেয়েটা তোর কি হয়? তোকে কৈফিয়ত দিব আমি? না দিলে আমিও ডিস্টার্ব করব। তুই কি করবি? ছেলেটার কথা শেষ না হতেই হাতের লাঠি দিয়ে মাথায় আঘাত করলাম। ফেটে যায় মাথা, রক্ত ঝরছে। সে চেপে রাখছে মাথা। শার্টের কলার ধরে হেঁচকা টান দিয়ে তাকে রাস্তার পাশে নিয়ে ইচ্ছে মতো হাত পায়ে আঘাত করি। ছেলেটা প্রায় আত্মরা। আমিও ক্লান্ত। তাকে ছেড়ে দিয়ে বললাম, ফের যদি তাকে ডিস্টার্ব করছিস তো মরছিস, মাথায় রাখিস। কথাটা বলেই চলে আসলাম সেখান থেকে। নিজেকে গুছিয়ে কলেজে আসলাম। গেট দিয়ে ঢুকতেই গতকালকে সেই বড় ভাইগুলো আজ আবারও ডাকছে। ধুর, ভাল লাগে না। বড় ভাই এবং কলেজ দেখে কিছু বলতে পারতেছি না তাদের। জি ভাইয়ারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, একদিনে শিখে ফেলেছো দেখি। ভাইয়া, আমার ক্লাস শুরু হয়ে যাবে, একটু পরেই আমি যেতে পারি। আরে এত ব্যস্ত কেন? অপেক্ষা করো একটু। পাশ থেকে একজন একটি দিয়াশলাইয়ের কাঠি দেয় আমার হাতে। আমি বললাম, ভাইয়া এটা দিয়ে কি করব? এই যে সামনে যে ব্রেঞ্চটা আছে সেটা একবার মেপে বলতো কত কাঠি। তারা সবাই হাসছে দেখে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। কিছু বলবো না এখন, সময় হলেই বলবো। প্রায় 15 মিনিট ধরে মেপে তারপর ক্লাসে চলে আসি। একটু লেট হয় 10 মিনিট। ক্লাসে ঢোকার অনুমতি চেয়ে ঢুকলাম। সবাই মনে হয় এলিয়েন দেখছে, সেইভাবে তাকিয়ে আছে আমার দিকে। কিছু ভাবতে পারছি না এখন। ক্লাস শেষ হলে শিমুল এসেই বলল, কিরে, তোর মাথা দিয়ে কি ঝড় গেল নাকি? মানে কি ঝড় যাবে? তখন শিমুল ওর মোবাইলের ক্যামেরা অন করে আমার দিকে তাক করায়। এ কি, এটা যে আমি তা মনে হচ্ছে না। বড় বড় চুলগুলো এলোমেলো হয়ে আছে, নিজেকে চেনা যাচ্ছে না। এখন বুঝেছি, এই জন্যই মনে হয় সবাই আমার দিকে হা করে তাকিয়েছিল। আসলে তখন ওই ছেলেটাকে মারার পর নিজের চুলগুলো ঠিক করতে মনে নেই। যাই হোক, হাত দিয়ে চুলগুলো ঠিক করে নেই। শিমুল, চল একটু বাইরে যাই, এখানে কেমন দম বন্ধ হয়ে আসছে। আচ্ছা চল। দুজনে ক্লাসরুম থেকে বাইরে চলে আসি। মাঠের দিকে এক কোণে মিম বসে আছে। তাকে দেখে শিমুলকে বললাম, শিমুল তুই মাঠের ওই কোণে বস, আমি একটু আসতেছি। বলেই চলে আসলাম। মিম আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। পিছনে এসে দাঁড়িয়ে মিমকে ডাক দেই। মিম। পিছনে ফিরে তাকায় সে। আমাকে দেখে বলল, জি বলুন। আনমনে একা একা কি করো এখানে? কৈফিয়ত দিতে হবে আপনাকে? হুম। তা নয়, তোমার বান্ধবীদের দেখছি না যে। ওরা ঘুরতে গেছে, আমার আবার এসব ভালো লাগে না, তাই একা একা বসে থাকি। একা একা বসে থাকতে ভালো লাগে নাকি কারো? আমি একা একা বসে থাকতে পছন্দ করি, এনজয় করি সময়টাকে। তুমি সবার সাথে সময়টাকে এনজয় করার ফিলিংসটা বুঝলে না। বুঝলে এমন করে বসে থাকতে না। হ্যাঁ হয়তোবা। তার কথা শেষ, চুপ হয়ে যাই আমি। মনের মধ্যে একটা কথা ঘুরপাক খাচ্ছে, বলবো কি বলবো না সেটাই ভেবে পাচ্ছি না। সেখানে চুপ হয়ে আছি। আমার চুপ থাকা দেখে মিম বলল, আপনি কি কিছু বলবেন আমাকে? হ্যাঁ, বলতে তো এসেছিলাম, তবে আগে একটা কথা বলো। আমরা ক্লাসমেট, আপনি আপনি না করে তুমি করে বললেই পারো। আচ্ছা, তুমি করেই বলবো। এখন কি বলতে এসেছিলে বলো। তাকে কি করে বলবো বুঝতে পারছিলাম না। আমতা আমতা করতে লাগলাম। না মানে ইয়ে। তোমার না মানে এর অর্থ কি বলবা আমাকে? না, আসলে তা না। তাহলে কি? তুমি কি আমার বন্ধু হবে? কথাটা বলতেই বুকটা হালকা হয়ে আসলো। সরাসরি বন্ধুত্বের প্রপোজাল সাহস জমানোটা আমার পক্ষে একটু কষ্টের ছিল। ভেবেছিলাম মিম অন্য কিছু বলবে,
কিন্তু সে চমকে দেয় আমায়, বলল, হুম, হতে পারি, কিন্তু একটা শর্তে। এখানেও শর্ত? হুম, শর্ত অনুযায়ী বন্ধু হতে চাইলে 1 প্রেস করো, না চাইলে 2। আমি নির্দ্বিধায় 1 প্রেম করব, তুমি বুঝতে পেরেছ নিশ্চয়? হ্যাঁ, তাহলে শোনো, প্রথমে তোমার এই বড় বড় চুলগুলো কেটে আসবে, দ্বিতীয়ত দূরত্ব বজায় রাখবে, আর হ্যাঁ, মোটেও অ্যাডভান্টেজ নেওয়ার কথা মাথায়ও আনবে না, ওকে? বাকিগুলো পরে বলবো। মানে এটা তোমার একটা শর্ত? এটা রীতিমতো বাটপাড়ি হলো না? জি না, তুমি শর্তে রাজি না থাকলে আসতে পারো। এমনিতেও তুমি পাগল, আর একটা পাগলের সাথে কোনো মেয়েই বন্ধুত্ব করবে না। কি আমি পাগল? জি হ্যাঁ, তুমি এখন আস্ত একটা পাগল। বিশ্বাস না হলে আয়নায় একবার নিজের চেহারা দেখো, তারপর বলো যে তুমি এখন মানুষ রূপে আছো নাকি। আর হ্যাঁ শোনো, কাল যদি চুল না কেটে আসো তাহলে বন্ধুত্ব করার আশা ছেড়ে দিতে হবে, বলে দিলাম। এখন চলো, ক্লাসের সময় হয়ে আসছে, ক্লাসে যাই। মিম উঠে দাঁড়ায়, ব্যাগ কাঁধে নিয়ে রওনা হয় ক্লাসের দিকে। এতক্ষণ বসে থেকে শিমুলের কথা ভুলেই ছিলাম। হঠাৎ মনে হতেই মিমকে বললাম, এই মিম, তুমি ক্লাসে যাও, আমি আসতেছি একটু। আচ্ছা, তাড়াতাড়ি চলে এসো, ক্লাস শুরু হয়ে যাবে এক্ষুনি। ঠিক আছে, চেষ্টা করব। মিমের সামনে থেকে চলে আসি শিমুলের কাছে। ও বসে আছে ওই কোণে। সরি দোস্ত, একটু কথা বলতে শুরু করেছিলাম, কখন যে সময় চলে গেল বুঝতে পারিনি। আরে ভাই, বন্ধুর কাছে সরি বলতে নেই, বন্ধু মানে দোস্ত। তুই 1 মিনিট দাঁড়া, আমি সারাদিনে নাও আসতে পারি। ধুরো, এমনও হয় নাকি? হ্যাঁ বন্ধু, তো এমনি হয়, একজন আরেকজনের জন্য নিজেকে ত্যাগ করার নামে বন্ধুত্ব। ওর কথা শেষে আমি কিছু বললাম না। হাসাহাসি করে কিছুক্ষণ, তখনকার ক্লাসটা গ্যাপ যায় আমাদের। কখন যে সময় গেল ক্লাসের কথা মনেই ছিল না। হঠাৎ ঢাকায় থাকা এক বন্ধু ফোন করে আমাকে। শিমুলের থেকে একটু দূরে এসে বললাম, হাই রিমন, কেমন আছিস? রিমন আমার প্রশ্নের উত্তর না দিয়ে করুণ কণ্ঠে বলল, ব্যাগটা কাজ হয়ে গেছে, বুঝতে পারিনি কিভাবে হলো। কি হয়েছে? যে পিস্তলটা আমার কাছে রেখেছিলি সেটা হারিয়ে গেছে দোস্ত। আমি তার কথা বিশ্বাস করিনি। পুনরায় বললাম, কি হয়েছে সত্যিটা বল। কিছুক্ষণ চুপ থাকে রিমন, তারপর বলে, ভাই আমাকে ক্ষমা করি, প্রচণ্ড টাকা দরকার ছিল। এক বড় ভাই তোর পিস্তলটা দেখে পছন্দ হয়েছে, সে এটা নিয়ে গেছে। চুপ থাকলাম তার কথা শুনে। নীরবে বললাম, আচ্ছা প্রবলেম নাই, চিন্তা করিস না, ভালো থাকিস, বাই। বলেই ফোনটা কেটে দেই। বাবার থেকে লুকিয়ে রাখা জীবনের প্রথম পিস্তলটা আজ শেষ হয়ে গেল। হয়তো পিস্তলটি চাইনি, আমি মাস্তানি করি। বাবার কারবার থেকে চুরি করে রেখেছিলাম। বাবা একজন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ছিলেন, তার থেকেই রেখেছিলাম। অবশ্য তার বিষয়ে কথা না বলি। শিমুলকে বললাম, চল ক্লাসে যাই, এখানে ভালো লাগছে না। আমি আর শিমুল ক্লাসের দিকে যাচ্ছি। সামনেই সিনিয়র ভাইদের দল, মিমের বান্ধবীদের ইপটিজিং করছে। কেউ কেউ তাদের মুখে সিগারেট ধরছে, কেউ আবার হাতে চিমটি কাটছে। এসব সহ্য হচ্ছে না আমার। শরীরের ভেতরে আগুনের লাভা দাউ দাউ করে ফুটছে। সামনের দিকে এগোচ্ছি আমি। কিছু একটা হবে, তখন সেখানে কলেজের প্রিন্সিপাল উপস্থিত। বড় ভাইদের দল ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমার আর কিছু করার হলো না আজকে। শুধু শুধু ঝামেলায় জড়িয়ে লাভ নেই। সেদিন আর ক্লাস করা হয়নি। ওখান থেকেই পিছু ফেললাম বাসার দিকে। হোটেলে ফেরার আগে চুলগুলো ছোট করে নেই। হোটেলে আসতেই সবাই হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। কেউ কেউ মজা করছিল আমাকে দেখে। এর কারণ অবশ্য অনেকেই আগে চুল কাটতে বলছিল, কাটিনি। হঠাৎ পরিবর্তনে তাদের কিছু বলবার নেই। আমার একটাই জীবন, সবার মাঝ থেকে নিজেকে লুকিয়ে বাঁচতে চাইছি এখন। হয়তো এর থেকে 1000 গুণ বেশি ভালো থাকতাম পরিবারের সাথে, কিন্তু সেখানে যে একটা দেওয়াল তৈরি করে দিয়েছে নীলা। বাবা আমাকে খারাপ ছেলে ভাবে, এখন আসলে আমার তো দোষ ছিল না। নীলাকে একদিন এর ফল ভোগ করতেই হবে। কথাগুলো ভাবছি, ভাবতে ভাবতে কখন যে চোখের কোণে পানি জমলো বুঝতেই পারিনি। মুছে নিলাম সেগুলো। পুনরায় কাজ শুরু করি।
বিকাল 5টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ করতে হয় এখন। এটা অভ্যাস হয়ে গেছে। এতেই আনন্দ খুঁজি আমি। নিজের ইনকাম করা টাকা দিয়ে নিজেকে সাফল্যের দিকে নিয়ে যাব। এটা গৌরবের কথা নিজের কাছে। কাজ শেষে ক্লান্তি ভরা শরীর নিয়ে বিছানায় শুতেই ঘুম জড়িয়ে যায় চোখে। সকাল হবার পরে আমার একটাই রুটিন, ফ্রেশ হয়ে হোটেল থেকে নাস্তা করে হেঁটে হেঁটে কলেজে যাওয়া। আজকেও তাই করলাম। কলেজের গেট দিয়ে ঢুকতেই মিম আমার সামনে লাফিয়ে অদ্ভুত শব্দ করলো। ভাউ! হঠাৎ তার পাগলামো দেখে একটু সরে আসলাম একটু শব্দ করে। ও মা, ভূত ভূত! আমার ভয় পাওয়া দেখে সে হেসে ফেলল। অদ্ভুত তার হাসি। আমি ক্রমশই তার প্রতি দুর্বল হচ্ছি ভিতর থেকে। সে বুঝতেও পারে না। করুণ চোখে তার দিকে তাকিয়ে বললাম, এই হাসবা না একদম। আমি এমনি এমনি ভয় পাই অনেক। তুমি যে এতটা ভীতু আগে জানতাম না। এখন হাসি থামাও। এখন বলো, আমার প্রপোজালের কি ভাবলে? বন্ধুত্বের বিষয়টা গতকালই সেট হয়ে গেছে, যখন তুমি নির্দ্বিধায় ওয়ান চেপেছিলে। তার জন্য কি আজ এমন ফাজলামো করলে? একটু হলেই তো মরে যেতাম ভয়ে। হইছে, এইটুকুতে কেউ মারা যায় না, ওকে? বুঝলে বাঁদর? একটা বিষয় কি জানো? কি? তুমি হলে আমার জীবনে প্রথম কোনো ছেলে বন্ধু। গার্লস স্কুলে পড়ালেখা করেছি, ছেলেদের ছায়াও কি দেখিনি সেখানে। বাসার চারদিকে কোচিং, কোথাও ছেলেদের সাথে কথা বলার সুযোগও পাইনি। ও, ভালো তো। ভালো না ছাই? তার মানে তুমি আগেই চাইছিলে ছেলে বন্ধু হোক? না, তেমন কিছু না। আমার বান্ধবীদের থেকে তাদের ছেলে বন্ধুদের গল্প শুনতাম তো, তাই। এসব কথা আর বাড়াতে চাইছিলাম না আমি, তাই বললাম, আচ্ছা চলো কোথাও বসি। চলো। গেট থেকে সরে এসে দুজন একটা গাছের নিচে এসে বসি। সুন্দর মৃদু বাতাস, মিমের চুলগুলো দুলছে হালকা করে। মনের মধ্যে যুদ্ধ শুরু, উতাল পাতাল। মন অনেক কিছুই চাইছে, বাহির থেকে তাকে বুঝতে দেয়নি। একদম শান্ত হয়ে আছি তার সমান। মিমের সাথে হেসে হেসে কথা বলছি। তা দেখে ফেলে কলেজের বড় ভাইগুলো, আর চোখে আমিও তাদের দেখছি। এদিকেই আসছে তারা। অপরদিকে গেটের সামনে থেকে সেদিনকার সেই ছেলেটা আসছে তার বন্ধুদের নিয়ে। ছেলেটার হাতে কপালে ব্যান্ডেজ। মিমকে বললাম, মিম ক্লাসরুমে যাও। কেন? আর একটু বসি। তোমাকে বলছি না ক্লাসরুমে যেতে? যাও। আমার কণ্ঠে চিৎকারের সুর শুনে সে একটু ঘাবড়ে যায়। বসা থেকে উঠে ক্লাসরুমের দিকে যায় সে। আমি সামনের দিকে একটু দ্রুত দৌড়ে যাবার মতো করে পাশের দেওয়ালে ছুটে যাওয়া রডটা উঠিয়ে নিয়ে ছেলেগুলো তেড়ে আসছে। একজন সামনে তার হাতের হকি স্টিক দিয়ে আমার শরীরের দিকে আঘাত করার পজিশন নেয়। মাথা নিচু করে তার হাঁটু বরাবর রডের আঘাত করতেই কাঁধ হয়ে শুয়ে পড়ে সে। শুয়ে পড়তেই বুক বরাবর সজোরে লাথি। গুঙিয়ে উঠে সে। পিছন থেকে আরও দুজন একসাথে আসে। একজনের উপর হামলা করি, দ্বিতীয় জনের লাঠির আঘাতে সে আমার পিঠে লাগে। 2 কদম সামনে এগিয়ে যাই। রক্তচক্ষু আমার। ওর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে আঘাত শুরু। এক এক করে 5 জনকেই শুয়ে দেই। আগে মার খাওয়া ছেলেটাকে ছেড়ে দেই। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার উদ্দেশ্যে বলি, এদের হাসপাতালে নিয়ে যাস। দ্বিতীয়বার আমারে মারার কথা যদি স্বপ্নেও দেখিস, তাহলে স্বপ্নে এসে মেরে যাব। কথাটা মনে রাখিস। ছেলেটা ভয়ে কাঁপতে কাঁপতে চলে যায় সেখান থেকে। আমি ক্লাসরুমের দিকে যাচ্ছি। সবাই তাকিয়ে আছে আমার দিকে, কেননা যাদের মেরেছি তারা এলাকার নাম করা বখাটের দল। বড় ভাইদের পাশ দিয়ে যাচ্ছি, মনের মধ্যে হাসি চেপে রাখছি। ভাইগুলা চুপ হয়ে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। তারা হতবাক। যাদের আমি মেরেছি তারা ভাইদের চেয়েও বড় বখাটে। একটা মজা নেবার জন্য তাদের দিকে তাকিয়ে বললাম, আসসালামু আলাইকুম বড় ভাই। সরি, আজ সালাম দিতে ভুলে গেছিলাম। আরে তোমার সালাম দেওয়া লাগবে না, তুমি তো ছোট ভাই, আর ছোট ভাইরা কখনো সালাম দেয় না। তুমি আমাদের সবার ছোট ভাই। বেশি কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। বাকি সবাইও নিজ নিজ কাজে লেগে যায়। পিছন ফিরে তাকাতে দেখি মিম আমার সামনে। একটু ভয় পেয়ে পিছিয়ে আসি। মিম বলল, কে তুমি? আমার কাছে উত্তর নেই এর।
চুপ করে আছি। মিম আবারও বলল, তুমি রাইহানকে কিভাবে চেনো? তাছাড়া তোমাকে বা ওকে দেখে মনে হলো তোমাদের মধ্যে আগেও মারামারি হয়েছে, কিন্তু কেন? রায়হানকে? একটু আগে যে হাতে কপালে ব্যান্ডেজ নিয়ে আসলো সেই রাইহান আমাকে বিরক্ত করত বেশ কিছুদিন। না, আমি চিনি না রায়হানকে। সে আমার কোনো ক্ষতি করেনি, তবে একজনকে ডিস্টার্ব করছে তাই মেরেছিলাম একা পেয়ে। তবে সে যে আজ আমাকে মারতে আসবে তা নিশ্চিত ছিলাম, কেননা এলাকার পাতি মাস্তানগুলো সহজে হার মেনে নেয় না। তাহলে তুমি কে? আমি মানুষ। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু মানুষের পেছনে কে? অদৃশ্য মানুষ। তুই একটা না খব্বিস। অবশ্যই, তুমি যা বলবে তাই। দেখ, মাথা খাবি না বলে দিলাম। আমাকে দেখে কি তোমার রাক্ষস মনে হয়? জি না, মাস্তান টাইপের কিছু মনে হইল। তবে তুমি কখনো মাস্তান হতে পারো না। একটু আগেই যে পরিমাণ ভয় পেলে আমাকে দেখে। এখানে কেমন যেন লাগছিল। সবাই আর চোখে দেখতে লাগলো আমাদের। মিমকে বললাম, চলো আজ ক্লাস করব না, দুজন মিলে ঘুরতে যাব কোথাও। কি বললা শয়তান? হুম, ক্লাস করবা না মানে কি? ক্লাস ফাঁকি দেওয়ার ফোন দি, তাই না? হুম। না, আজ তোমাকে নিয়ে ঘুরতে যেতে মন চাইছে তাই। আমি অবাক হচ্ছি তোমার এইসব কিছু দেখে। তুমি আসলে কে বলো তো? মাত্র প্রথম দেখাতে, প্রথম কথাতে বন্ধুত্বের হাত বাড়ালে। আমি কিসের জন্যই বা তোমাকে বন্ধু বানালাম? 10 দিনেও হয়নি ঠিক করে ক্লাস শুরুর, তুমি এর মধ্যে কলেজে গ্যাঞ্জাম শুরু করেছো। ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে যাবার প্রস্তাব করছো। কি চলছে তোমার ভেতর? হুম। না মানে এতগুলো প্রশ্ন। চলো আজ ঘুরে আসি। সত্যি অবাক হই মেয়েটির কিউরিওসিটি দেখে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর জানার আগ্রহ নেই। এখানে প্রশ্ন করেই থেমে গেছে, অন্যথায় ঘুরতে যেতেও রাজি হয়। মেয়েটির মাথায় কি চলছে বুঝতে পারছি না। তখন সে আমাকে অবাক করে দিয়ে বলে, আরে বাবা, সত্যি যাব। চলো তো, এত ভাবতে হবে না। একটু ওয়েট, আমার 2টা বন্ধুকে ডাক দেই, ওদেরও নিয়ে যাব। ওকে। তখন ফোনটা বের করে আব্দুল্লাহ এবং শিমুলকে ফোন করে নিচে আসতে বলি। তারা আসলে মিমের সাথে পরিচয় করিয়ে দেই। মিম, এই হচ্ছে শিমুল আর আব্দুল্লাহ, আমার কলেজ লাইফের ফ্রেন্ড, বন্ধু। শিমুল, আব্দুল্লাহ, এই হচ্ছে তোর ভাবি। শব্দটা মুখের মধ্যেই চেপে গেছে। ফের বললাম, এই হচ্ছে মিম, আমার বন্ধু। 4 জন একসাথে একটি নদীর তীরে। আমি ওদের দুজনকে চোখের ইশারায় বলি সামনে হেঁটে যেতে, তারা তাই করে। আমি আর মিম তাদের পিছু পিছু হেঁটে যাচ্ছি। কিছু কিছু সময় আমাদের বুঝে ওঠার আগেই ফুরিয়ে যায়। তেমনই কলেজ টাইম শেষ, নদীর তীরেই মিমকে একটা রিকশায় তুলে দিয়ে আমি হেঁটেই চলে আসলাম আমার রাজপ্রসাদ হোটেলের ছাদে, আমার চিলেকোঠায়। একটু পরেই কাজের সময় শুরু। নিজেকে গুছিয়ে নেই। রাতে কাজ শেষ করে ছাদের এক কোণে এসে বসি। রাতের অন্ধকার, আকাশ, ক্ষুদ্র ক্ষুদ্র তারার মেলা, হঠাৎ বয়ে যাওয়া দমকা হাওয়া, এ যেন এক স্বর্গ। সেখানে শুয়ে প্লেলিস্টের সবচেয়ে পছন্দের গানটি শুনতে শুনতেই ঘুমিয়ে যাই। ছাদের পাশে গ্রিল থাকায় নিচে পড়ে যায়নি। সকাল সকাল ঘুম থেকে উঠি। সকালে চোখ মেলতে পারছি না আমি। প্রচণ্ড পরিমাণে জ্বর চলে আসছে শরীরে। শরীর ফুলে গেছে মশা মাছির কামড়ে। ছাদ থেকে কোনোভাবে রুমের মধ্যে আসি। হাঁটতে পারছি না, কষ্ট হচ্ছে খুব। বিছানায় উঠতে যাব, ঠিক তখনই জ্ঞান হারাই। তারপর আমার সাথে কি হয়েছে বুঝতে পারিনি। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে হাসপাতালের বেডে অনুভব করি। প্রায় 3 ঘন্টা অজ্ঞান ছিলাম। শরীরটা এখনও কেমন যেন করছে। জ্বর হালকা কমেছে। পকেটে ফোন ছিল, বের করে দেখি একটি আননোন নাম্বার থেকে 99টা প্লাস মিস কল এসেছে। শিমুলও কয়েকবার ফোন করেছিল। হুঁশ নেই কিভাবে রিসিভ করব। তাদের ফোন প্রথমে আননোন নাম্বারে কানেক্ট করার জন্য ডায়াল করি। রিং হচ্ছে। আসসালামু আলাইকুম, কে বলছেন? এই নাম্বার থেকে 2 ঘন্টা আগে 99 প্লাস ফোন কল আসছিল, তাই জানতে চাচ্ছি কে আপনি? হারামি, কই ছিলি এতক্ষণ? ফোন রিসিভ করস নাই কেন? হুম।
সুন্দর একটি কণ্ঠস্বরে একটি মেয়ে কথাটি বলল। আমি চিনতে পারিনি তাকে। ফের বললাম, জি, আসলে আমি আপনাকে চিনতে পারিনি। কে বলছেন? তুই আমাকে চিনিস না? সরি, আপনাকে চিনতে পারলাম না। আমার নাম্বার দেখেও চিনতে পারছিস না আমি কে? মেয়েটির কণ্ঠ একটু নরম হয়ে আসলো, কেমন যেন সুর বদলে গেছে। বললাম, আমি যদি চিনতেই পারতাম তাহলে কি এমন করে বলতাম নাকি? আমার কণ্ঠ শুনেও চিনতে পারিসনি আমাকে? এখন কেমন যেন লাগছিল তার কথা শুনে। কে হতে পারে এমন যে আমাকে ফোন দিয়ে এমন বলছে? হয়তো রং নাম্বার হবে, অন্য কাউকে ভাবছে আমাকে। আমি সত্যি বলছি, কিছুতেই চিনতে পারতেছি না আপনাকে। আপনি মনে হয় রং নাম্বারে ডায়াল করেছেন। আমার জীবনে আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে আমার ফোন নাম্বার শেয়ার করিনি, কেউ ফোনও করেনি। মেয়েটা চিৎকার করে উঠল। রাপসান, তুই আমার কণ্ঠ চিনতে পারিস নাই, আমার নাম্বারটাও সেভ করিস নাই, তাই না? তুই না আসলেই একটা হারামি কুত্তা। তুই সামনে আসিস পারলে আমার। অবাক হই আমি। এ তো মিম। মিম, তুমি? কি বলবো, আমার মুখ থেকে কথা বের হচ্ছে না। মিম আমাকে ফোন দিল, ভাবতেই পারছি না। মিমের থেকে ওর নাম্বারটা নেওয়া হয়নি আমার। ফোনে সবার কণ্ঠ কেমন যেন গুলিয়ে ফেলার মতো। সরি সরি সরি, একদম মাথায় ছিল না তুমি যে আমাকে ফোন দিবে, কখনো ভাবিনি। সরি মিম। হইছে, সরি বলতে হবে না, কলেজে আয়। আচ্ছা, আসতেছি। বলেই হাসপাতালের বেড দিয়ে নামতে যাব। শরীরে শক্তি পাচ্ছি না। তখন আমার খেয়াল আসে যে আমি অসুস্থ। পুনরায় মিমকে ফোন করে বললাম, হ্যালো মিম। মিম, হ্যাঁ বলো। আমি না কলেজে আসতে পারবো না আজ। কি হইছে? তোমার মাত্রই তো বললে আসতেছি, এখন বলো আসতে পারবে না কেন? না, কিছু হয়নি তো, আসতে পারবো না, একটু কাজ আছে। দেখো, বলো কি হইছে তোমার। আমার কাছে মিথ্যে বললে কিন্তু খবর আছে। আসলে আমি এখন হাসপাতালের বেডে শুয়ে আছি। সামান্য জ্বর হয়েছে। মানে কি বলো? কোন হাসপাতালে? তাড়াতাড়ি বলো। হাসপাতালের নামটা বলতেই ফোন কেটে দেয় মিম। আমিও আর ফোন দিলাম না, শুয়েছিলাম। 30 মিনিট পরেই মিম হাসপাতালে উপস্থিত। এসে কিছু বলল না, কিছুক্ষণ আমার পাশে বসেছিল। তুমি না সত্যি একটা গাধা। আমি আবার কি করলাম? নিজের খেয়াল রাখতে পারো না, এখন জ্বর বাঁধিয়ে রাখছো। শোনো, নিজের একটু খেয়াল রাখো। আর শোনো, আমার বাসায় চলে যেতে হবে, আম্মু চিন্তা করবে। আচ্ছা, সাবধানে যেও। মিম চলে যাচ্ছে। আমি প্রায় অর্ধেক সুস্থ হয়ে গেছি তাকে দেখে। বিকেলে পুরো সুস্থ লাগছিল, তাই চলে আসি আমার ছোট্ট চিলেকোঠায়। একেবারে ছোট্ট একটা রুম। কোনোভাবে কষ্ট করে চলে যায় আমার। হোটেলের ম্যানেজার আমাকে 2 দিন রেস্ট নিতে বলল। আমিও রুমের মধ্যে একটা ঘুম, এক ঘুমে সকাল। তারপর মনে চাইলো কলেজে যাই, তাই শিমুলকে ফোন দিয়ে কলেজে আসতে বলি। আমিও চলে যাই। কলেজ গেট দিয়ে ভিতরে যেতেই শিমুল, মামা চলে আসছো? তোর কি মনে হয় আমি এখনো ঘুমিয়ে আছি? তুই এমন কথা বলিস কেন? আরে বাদ দে, একদমই পছন্দ হয়েছে রে। কি বলিস শিমুল্লা? আরে ভাই চেতস কেন? মেয়েটাকে সত্যিই পছন্দ হয়েছে, আমাদের সাথেই পড়ে। হালা লুচ্চা, এই নিয়ে 17টা মেয়ে পছন্দ হয়েছে তোর মাত্র 4 দিনে? ভাই এটা ফিক্সড। দেখা যাবে ফিক্সড নাকি। নামটা কি বল লাগে? সীমা। নামটা বলেই শিমুলের মুখ লজ্জায় লাল হয়ে আসছে। আমার হাসি পাচ্ছে খুব। ভাই, শেষ পর্যন্ত সীমা? মনে আছে কলেজের প্রথম দিন সীমা একটি ছেলেকে যে মায়ের দিয়েছিল, তা তো দেখেছিস। তারপরেও এরকম একটা বদমেজাজি রাগী মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিস? কি বলিস ভাই? প্রেম কি ক্যারেক্টার দেখে আসে নাকি? এমনি এমনি চলে আসে। হ্যাঁ বুঝেছি। আচ্ছা চল, ক্লাসের সময় হয়ে আসছে। বলেই উঠি দুজন। ওই রাপসান, তোর না অসুখ? তুই কলেজে আসছিস কেন? দাঁড়া, আজ তোর একদিন কি আমার যতদিন। পিছন থেকে কেউ একজন কথাটা বলে পিছনে ফিরতেই দেখি মিম রাগী চোখ নিয়ে আমার দিকে আসছে। তাকে দেখেই আমি ওখানেই কানে ধরে দাঁড়িয়ে পড়ছি। জানি না হলে সে পুরো ক্যাম্পাস দৌড় করাবে আমায়। আমার কানে ধরা দেখে মিমের রাগী মুখে হাসির ছড়াছড়ি।
ওই, তোমাকে কান ধরতে কে বলেছে শুনি? না মানে তোমার রাগী মুখ দেখলে কেমন যেন ভয় হয়, তাই কানে ধরে দাঁড়িয়ে থাকলাম। হইছে, এত ঢং করতে হবে না। এখন বলো, শরীর কেমন? এই তো ভালো, তাই তো তোমাকে দেখতে আসলাম। আমাকে মানে? না, তোমাদের সাথে আড্ডা দিতে মুখ ফসকে মনের কথা বেরিয়ে আসে। আমি চাই না মিম এত তাড়াতাড়ি আমার মনের কথা জানো। ও ভালো, তা আচ্ছা চলো, ক্লাসের সময় হয়ে গেছে। ক্লাসের মধ্যে বসে ছোট্ট এক টুকরো কাগজে লিখলাম, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে গুলোমুলো করে প্রেম করব, তুমি আমাকে ভালোবাসবা। এতটুকু লিখে হাসছি, মনে মনে হাসছি। মিমকে লক্ষ্য করে কাগজটা ছুঁড়ে মারি, কিন্তু কপাল খারাপ হলে কি আর করার। মিমের উদ্দেশ্যে ছুঁড়ে মারা কাগজটা পড়ে সীমার কাছে, খাইছে আমারে। এখন যদি সীমা জানতে পারে আমি এই কাগজ করছি, তাহলে আমার 12টা বাজবে। পাশে শিমুল বসেছিল, তাই সীমা কিছু জিজ্ঞেস করলে শিমুলকে দেখিয়ে দেব। সীমা কাগজটা পড়েই মেঘের গর্জন তুলে চিৎকার করে বলল, ওই কোন হারামি আমার গায়ে কাগজ মারল রে? রাতে আবার কি লিখেছিস? তাড়াতাড়ি স্বীকার করে নে, নয়তো সবাইকে দেখে নিব। ভাগ্যিস স্যার ক্লাসে ছিল না, না হলে আজ কিছু হয়ে যেত। আমি তখন হাত দিয়ে শিমুলকে দেখিয়ে দেই। এমা, শিমুলকে দেখাতে দেরি হয়েছে, কিন্তু শিমুলের কাছে এসে ওর শার্টের কলার ধরে একটু রুমের বাইরে নিয়ে কি করলো বলতে পারি না। 1 মিনিট পর সীমা ভিতরে এসে হাত ছেড়ে বসছে। আমরা বাহির হয়ে দেখি শিমুল বারান্দায় শুয়ে আছে। মনে হয় 1 মিনিটের ডোজটা একটু বেশি দিয়ে ফেলছে। আমি তাড়াতাড়ি গিয়ে শিমুলকে তুলি। ভাই, বেশি ব্যথা পাইছিস? ডাক্তার দেখানো লাগবে? ভাই, কোথায় কোথায় মারছে বল না। এই কেন এমন কাজ করছে আগে বল। আরে ভাই, চেতিস কেন? একটু শান্ত হয়ে ধীরে ধীরে সব ঠিক হবে। না, আমার জানা দরকার ওই হারামিটা কে, যে আমার এত বড়। শিমুলের কথা শেষ না হতেই পাশ থেকে আব্দুল্লাহ আমাকে দেখিয়ে দিল যে কাগজটা আমি করছি। আমি ওখান থেকে দৌড় দিব, তখনই শিমুল আমাকে জড়িয়ে ধরে। ভাই, একটা ভালো কাজ করছিস এতদিনে। ভাই, সীমা তো রাজি। মানে বলিস কি? তাহলে এখানে তোকে নিয়ে এসেছে কি করলো? আরে যা, কিছু করে নাই। কি করছে বল, না হলে আমি গিয়ে আবার বলে দিব কাজটা তোর ছিল না। আরে আরে এমন করিস কেন ভাই? ওনা ওনা এসে একটা চুমু দিয়ে বললো সে রাজি। আমরা সবাই স্তব্ধ। শিমুলের গাল লাল হয়ে আসছে, শরীরে কাঁদো কাঁদো ভাব চলে আসছে। আহারে, এই ছেলেকে নিয়ে কোথায় যাব? এত লজ্জা নাকি ছেলেদের থাকে? শালা লুচ্চামি করার সময় তো এত লজ্জা থাকে না। আমারই কপাল খারাপ। আমার মনে হয় মনমরা হয়ে ক্লাসে চলে যাই। ক্লাস শেষ করেই মিমের আগে বাইরে হয়ে যাই। মনের মধ্যে ফাজলামো বুদ্ধি এঁটেছে। মিম পিছনে থেকে অনেকবার ডাকলো, কিন্তু পিছনে ফিরে দেখার সময় নেই আমার। বাইরে এসে ফুসকাওয়ালা মামার কাছ থেকে একটা ছুরি নেই। মিম আসছে আমার সামনে, হাতে ছুরিটা তার গলায় ধরেই মিম আসছে আমার সামনে, হাতে ছুরিটা তার গলায় চেপে ধরি। তার কোনো উল্টো রিয়াকশন নেই। ব্যাগ থেকে ইয়ারফোন বের করে কানে গুঁজে নিল। আমি হতবাক। মেয়েটি একটুও চমকালো না। এই, তোমার একটুও ভয় করে না? আমি যে তোমার গলায় ছুরি ধরে আছি, তুমি কি না গান শোনার জন্য ইয়ারফোন বের করছো? একটু তো চমকে ওঠো। মিম হাসলো। এখানে ভয়ের কি আছে? হুম, দেখতেছি তো আমার চাইতে তুমি বেশি নার্ভাস ফিল করতেছো। ভয়? তুমি ছুরিটা ঠিক করে ধরো। আগে উল্টো ধরে আছো নিজের পায়ের দিকে, খেয়াল করছো তোমার হাঁটু কাঁপছে এখনো? না মানে তোমাকে একটু ভয় দেখাতে আসছিলাম, নিজেই বোকা হয়ে গেলাম। শোনো, আমাকে ভয় দেখাতে এসে নিজের কি অবস্থা করেছো খেয়াল আছে? এখানে বসো। তারপর মিম একটা পানির বোতল আমাকে দিয়ে সাবধানে ছুরিটা গলা থেকে সরিয়ে ফেলে। এই মিম, কখনো প্রেম করেছ? আমার এমন প্রশ্ন শুনে মিম হঠাৎ চমকে ওঠে। এমন গাধার মতো প্রশ্ন করব ভাবতে পারিনি মনে হয়। ভাই রে ভাই, প্রেম তো দূরের কথা, ছেলেদের সাথে ভালো করে কথাই হতো না। আমি গার্লস স্কুলে পড়েছি, কলেজে এসে তোমাদের সাথে পরিচয়,
তাছাড়া আর কারোর সাথে না। তাহলে ওই যে রাস্তায় যে বিরক্ত করতো সে কে? ধুর, বলো না, একটা ছেঁচড়া লুইসা ছেলে সারাদিন পেছনে পড়ে থাকতো, কিছুদিন হলো পিছু নেয় না আর। যাক, ভালোই হয়েছে, একটা আপদ বিদায় হয়েছে। কি যেন একটা বলবো ভাবছিলাম তোমাকে, তবে এখন কেন মনে করতে পারছি না। তুমি এখন নিজের সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারতেছ না, তাই এমন হচ্ছে। এই মিম, হুম। আমি তোমাকে, আমার কথা শেষ হয়নি তার মধ্যে শিমুল এসে ডাক দিল। মেজাজ এত পরিমাণের খারাপ হয়ে গেল বলার বাহিরে। আজ ভাবছিলাম মিমকে প্রপোজ করে দিব, কিন্তু শিমুল তার 12টা বাজিয়ে দিয়েছে। আমার আর প্রপোজ করা হলো না। চলে যাই শিমুলের কাছে। আমার শরীর থেকে ঘাম ঝরছিল, চোখে ভয়, কেমন যেন একটা অন্যমনস্ক ভাব। সেটা দেখেই বুঝতে পারে শিমুল। ভাই, প্রপোজটা তাহলে করেই ফেলেছিস আজ? শিমুলের কথা শুনে মাথায় আগুন উঠে গেল। বেয়াদব, তোর জন্যই আজ প্রপোজ করেও করতে পারিনি। অসময়ে সবসময় তোর বা হাত দিতেই হবে? দাঁড়া, আজ তোর একদিন কি আমার। শিমুলকে দৌড়ানি দিয়ে হাঁপিয়ে গেছি, কিন্তু ওকে ধরতে পারিনি। কি করব আর, কলেজে থাকিনি, আরও কয়েকটা ক্লাস ছিল করিনি, কারণ মিম বাসায় চলে গেছে। আমিও ওর পিছে পিছে বাহিরে বেরিয়ে আসছি। ভালো লাগছিল না, মনের মধ্যে কেমন একটা কথা আটকে আছে বলেও বলতে পারছি না। বিকেলে কাজ করতেছিলাম, আজ মুখে মাস্কও পরিনি। তখনই মিম হোটেলে হাজির আমার সামনে। মিমকে দেখে কিছুটা না অনেকটাই ঘাবড়ে গেছি, কিন্তু মিম এটা স্বাভাবিকভাবেই নেয়। বাইরে চলো। তার বিপরীতে কিছু বলতে পারলাম না। বিকেলে ছুটি নেই। মিম আমাকে নিয়ে পাশের একটা পার্কে নিয়ে আসে। দুজন পাশাপাশি বসে আছি। মিম হঠাৎ করে, এখানে কি মনে করে নিয়ে আসলে? যদি বলি তোমাকে দেখতে আসছিলাম তাহলে? হুম। আমাকে বাহানা দিবে না। তাছাড়া তুমি জানলে কিভাবে আমি এখানে থাকি? কোচিং করার সময় তোমাকে দেখেছিলাম এখানে, তখন তুমি এখানে কাজ করো। যখন তোমাকে কলেজে প্রথম দেখি তখনই তোমাকে বন্ধু বানানোর সিদ্ধান্ত নেই। তারপর থেকেই তোমার খোঁজ রাখতাম সব সময়। তোমাকে জানতে দেইনি যে আমি তোমাকে ফলো করি। রাতে কাজ করে দিনে কলেজে যাওয়া, এটাই আমার ভালো লেগেছে। তাই তো প্রথম বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার সাথে সাথে রাজি হয়েছিলাম। আমি তোমার পরিচয় কি, কোথায় থাকো, কিভাবে থাকো তা জানতে চাইনি। তুমি আমার বন্ধু ছিলে, আছো এবং থাকবে। মিমের কথা শুনে বুঝতে পারলাম মিম আমাকে শুধু বন্ধুই ভাবে। তখন মনের মধ্যে ভালোবাসাটা মনেই রেখে দিলাম, বন্ধুত্বটা বাঁচিয়ে রাখলাম। যদি ওকে প্রেম নিবেদন করতাম তাহলে হয়তো আমাদের বন্ধুত্বটা থাকতো না। মিম চলো, সন্ধ্যা হয়ে আসছে, তুমি বাসায় যাবে না? দুজনে উঠে চলে যাই। তারপর থেকে আর মিমকে ভালোবাসার কথা বলি না, কিন্তু ওর প্রতি আমার ভালোবাসাটা বেড়েই যাচ্ছে, কিন্তু কমছে না। এভাবেই কেটে গেছে 1টি বছর। প্রথম বর্ষ এভাবেই কেটে যায়, ঘোরাঘুরি, একটু ফাজলামি, আড্ডা দেওয়া, ভালোই চলে গেল। আমার কলেজ জীবনের প্রথম বর্ষ, ইন্টার দ্বিতীয় বর্ষে 6 মাস চলে গেছে। পড়ালেখার খুব চাপ, তাই রাতে বেশি ঘুমাতে পারি না। কাজ করে 12টা বাজে, পড়তে বসি, আর 3টা বাজে উঠে ঘুমিয়ে যাই। এমন কিছুদিন করার ফলে খুব পরিমাণে জ্বর আসে, নিজের হুঁশও নেই। তাই কলেজে যাওয়ার কথা মনেই নেই। বাসায় ওষুধ আনা ছিল, সেগুলো খেয়ে কোনো মতো ঘুমিয়ে থাকি। হঠাৎ করেই খেয়াল করলাম আমার মাথায় পানি পড়ছে। চোখ খুলেই দেখি মিম আমার মাথায় পানি দিয়ে দিচ্ছে। নিজেকে উঠিয়ে বসতে যাব, তখনই মিম আমাকে উঠতে দিল না। আমি বললাম, হ্যাঁ মিম, তুমি কখন আসলে? তুমি কলেজে না আসাতে তোমাকে ফোন দেই, ফোনও রিসিভ করলা না, তাই চলে আসলাম। এসেই এই অবস্থা দেখি, জ্বরের ঘোরে কী সব বলছিলে। আমি নিজের কানকেও বিশ্বাস করাতে পারছি না। তুমি এসব ভাবো আমাকে? তার কথা শুনে তো অবাক আমি। এমন কি বলছি তুমি অবাক হয়ে গেছো? না, তেমন কিছু না। এখন বেশি কথা বলো না, ঘুমিয়ে থাকো। তখন আর কথা বললাম না, মাথাটা মুছে দেয় মিম। আমিও একটু ঘুমিয়ে থাকি। একসাথে রাতে ঘুম ভাঙে, দেখি মিম আমার রুমটা খুব সুন্দর করে সাজিয়ে রেখে যায়। খুব ভালো লাগছে এখন।
খাবার ঢাকা ছিল। খেয়ে ওষুধ খেয়ে একটু ছাদে হাঁটতেছিলাম। ঠান্ডা বাতাস, মন ছুঁয়ে যায়। ভাবছিলাম মিমকে ফোন দেব, কিন্তু এত রাতে ওকে ফোন দেওয়া ঠিক হবে না, তাই দিলাম না। ঠিক আগের মতোই হয়ে কলেজে কাজ আর বন্ধুদের সাথে সময় কাটানো। চলে যায় আমাদের এসএসসি পরীক্ষা। দুজনের খুব ভালো পরীক্ষা হয়। মিম কোচিং করার ব্যস্ত হলেও আমার সাথে সব সময় যোগাযোগ হয়। প্রতিদিনের নোট করে আমাকে দেয়। আমার আর কোচিং করার দরকার হয় না। জীবনের এই অধ্যায়টা আমার আব্বু আম্মুর সাথে হেসে খেলে জীবন পার করার সময়। কিন্তু এই সময় আমি কি করছি? নিজের বাবার সাথে জেদ ধরে আছি। যাই হোক, জীবনটা আমার ভালোই যাচ্ছে। কিছুদিন পরেই রেজাল্ট দিল। দুজনার রেজাল্টেই দুজন খুশি। বিভিন্ন ধরনের ঝামেলা, ভর্তি পরীক্ষা, এইটা সেইটা। তারপর দুজনেই একই ভার্সিটিতে অ্যাডমিশন পাই। কলেজ পাল্টাচ্ছে, মানুষ পাল্টাচ্ছে, সব কিছুই, শুধু আমরা কিছু বন্ধুরা পাল্টাইনি। শিমুল আর আবদুল্লাহ অন্য একটা ভার্সিটিতে অ্যাডমিশন নেয়, তবুও তাদের সাথে যোগাযোগ রয়েছে, কিন্তু তারা এখন বন্ধুর থেকেও বেশি। রাফু নিজস্ব একটা গ্যাং তৈরি করেছে, তাতে রাতের নিশাচর কিছু যুবক, শিমুল, আবদুল্লাহ, রাফু, ওদের সাথে কথা হয় শুধু রাতের জন্য, রাতের আধারে রাফুর জন্য। এখন আর হোটেলে কাজ করতে হয় না, 3টা টিউশনই পেয়েছি, তা দিয়েই হয়ে যাবে। আর হোটেলে থাকা অবস্থায় 30,000 টাকা জমিয়েছিলাম, তা দিয়েই কিছুদিন চলতেছি, যতদিন টিউশনির টাকা না পাই। সকালে ঘুমাচ্ছিলাম, মিমের ফোনে আমার ঘুমের 12টা বেজে যায়। এই তুমি এখনো ঘুমাচ্ছ? আর আমি কখন থেকে তোমার অপেক্ষা করতেছি। কি বলো? সবে তো 6টা বাজে। ওই 6টা বাজে, তাতে কি? শুনি। তুমি এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হবা, একটু ছাদে গিয়ে হাঁটাচলা করবা, তারপর নাস্তা করে আসবা। আর আজ তো ভার্সিটির প্রথম দিন, তাহলে তো একটু তাড়াতাড়ি আসতেই হবে, তাই না? জি ম্যাডাম, আপনার হুকুম মাথা পেতে নিলাম। ঢং করা হইছে, তাহলে এক্ষুনি ওঠো। যদি এই কাজগুলোর একটাও মিস যায় না, তাহলে তোমার মাথার চুল একটাও থাকবে না, মনে রেখো। বলেই ফোনটা কেটে দেয় সে। আমিও মিমের বলা প্রতিটা কাজ করে নাস্তা করে মিমকে ফোন দিয়ে রাস্তায় দাঁড়াতে বলি। আমি যেখানে নতুন উঠেছি সেখান থেকে মিমের বাসা 5 মিনিটের পথ। মিমের সাথে দেখা হয়, সেই একটা রিকশাতে উঠব, তখনই আমাদের সামনে একটা BMW এসে থামে, আর সেখান থেকে 2টা ভদ্রলোক বাহির হয়। ভাবছি শহর যেহেতু, আসতেই পারে থামতেই পারে। 30 সেকেন্ড সময় নেয়নি, তারা আমার নাকে একটা রুমাল চেপে ধরে। জ্ঞান হারাই আমি। তারপর কি হয় কিছুই মনে নেই আমার। যখন আমার জ্ঞান ফেরে, মাথাটা ঝিমঝিম করছিল, চারদিকে অন্ধকার। একটু নড়তে চড়তে চাইছিলাম, হালকা শব্দ করার চেষ্টা করি, সাথে সাথেই আলো জ্বলে ওঠে। দুই পাশে 2 জন। যে 2 জন আমাকে কিডন্যাপ করেছে, একজন সামনে বসা ছিল, তাকে দেখতে পারিনি। পাশের জনের চেহারা হালকা হালকা বোঝা যাচ্ছিল। আমাকে এখানে ধরে নিয়ে আসার কারণ কি? কারো মুখে কোনো কথা নেই। ফির জিজ্ঞেস করলাম, এই যে হ্যালো, আপনাদের সাথে আমার কি শত্রুতা যে আমাকে এমনভাবে তুলে নিয়ে এসে বেঁধে রেখেছেন? তখনই সামনে বসা চেয়ারে পিছন থেকে বেরিয়ে আসে ওদের বস। আমি তো তাকে দেখে অবাক না, চমকিয়ে গেছি। এটা কি? কি চিনতে পেরেছিস আমাকে? মিমের পিছনে ঘোরার জন্য বাটন দিয়েছিলে, তখন কিছু বলতে পারিনি। নিজের চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলাম, তাই কিছু বলিনি। আর কালকেই দেশে ফিরে তোকে শেষ করব বলে তুলে নিয়ে এসেছি। মিমের জন্য তুই আমাকে মেরেছিস না? দেখ এখন আমি কি করি মিমের। কথাটা বলেই রায়হান হো হো করে হেসে ফেলল। তার হাসি থামাতেই রাগী কণ্ঠে বললাম, তুই মিমের কিছু করতে পারবি না আমি থাকতে। তার কিছু করার আগে আমাকে সামনে পাবি দেওয়াল হয়ে। তুই তো নিজেই মৃত্যুর মুখে দাঁড়িয়ে, তুই বাঁচাবি মিমকে? ফানি জোকস, নিজেকে বাঁচিয়ে দেখা আগে। তবে শোন, তোর সাথে মিমকে তুলে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি চাই মিম পাগলের মতো করে তোর জন্য ছুটে আসুক। আমি যেমন তার পিছে ঘুরেছি, ঠিক তেমনই মিম তোর পিছে ঘুরতে ঘুরতে আসুক, তবেই তো আসল মজা হবে। আমি রায়হানের কথা শুনে থমকে যাই, নিস্তব্ধ হয়ে যাই। মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। কি করি এখন?
ঠিক তখনই কোমরে হাত যায় আমার। বুঝতে পারি বন্দুকটা কোমরেই আছে। ওরা হয়তো ভাবেনি আমার কাছে বন্দুকও থাকতে পারে। রায়হান তখনই মিমকে ফোন দিয়ে একটা এমএমএস পাঠায়। আমি ওদের কাছে বন্দি। সে যেন তাড়াতাড়ি বড় ফ্যাক্টরিতে চলে আসে। মিমকে আসতে বলে। রায়হান বাইরে বের হয়ে যায়। পাশে থাকা দুইজনের মধ্যে একজন ঘুমিয়েছিল আর একজন জেগেছিল। তাদের উদ্দেশ্যে বলি, তোরা কেউ রাফুর নাম শুনেছিস? অন্ধকারের দানব রাফু নামটা শুনতেই ঘুমিয়ে থাকা ব্যক্তিটা লাফ দিয়ে উঠে যায়। ওই কি বললি তুই? কার নাম মুখে নিলি এইমাত্র? জানিস তুই যার নাম মুখে নিয়েছিস সে কে? রাফু। তোর সাহস তো কম নয়, রাফুর নাম মুখে নিস? শোন, তোরা কেউ রাফুর চেহারা দেখেছিস? না দেখিনি, কিন্তু তুই আবার রাফুর নাম নিলি যে? কথাটা বলেই আমার গালে একটা থাপ্পড়। গালটা লাল হয়ে গেছে। রাগে ফুঁসতেছি আমি। ভুল করে ফেললি? আমার গায়ে হাত তুলে। আচ্ছা, তোদের গ্যাংয়ে কতজন লোক আছে এখানে আমাকে পাহারা দিতে? 23 জন হবে। তবে তোকে এসব বলতে যাব কেন? তোকে বয় পাইনি আমরা। আচ্ছা শোন, তোরা তো 20 জন লোক আছিস। সাহস থাকলে আমার পকেট থেকে মোবাইলটা বের কর। বের করে ডাটা অন করে লোকেশনটা রিফ্রেশ করে মাত্র 10 মিনিট অপেক্ষা কর। তারপর আমি কে তোদের বলে দেই। আমার কথা শুনে তারা হো হো করে হেসে বলল, ছামচিখে আমাদের বয় দেখায়, হা হা হা। আচ্ছা অন করছি, তোর মোবাইলের লোকেশন দেখি তোর পাওয়ার কত। তারা আমার পকেট থেকে মোবাইলটা বের করে। পাসওয়ার্ড কি? রাফসান মিম। বাহ, চমৎকার পাসওয়ার্ড। তারা আমার মোবাইলের ডাটা কানেকশন চালু করে, লোকেশন অ্যাড করে রাখে। একটু সময় অপেক্ষা করে তারা বলল, কই কি হলো আমার তো একটা চুলও বাঁকা হইল না তোর থ্রেটে। জাস্ট ওয়েট 5 মিনিট। তখন আমার চিন্তা হতে লাগলো, যদি মিম চলে আসে এখানে তাহলে কি হবে। মনে হয় হিসেব করলাম মিমের এখানে পৌঁছাতে এখনও 45 মিনিট লাগবে। তাই চিন্তা মুক্ত হয়ে নিশ্চিন্তে বসে আছি। ঠিক 7 মিনিটের মাথায় বাইরে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। ফ্যাক্টরির চারপাশে থই থই করে কাঁপতেছে। তখন আমি মুচকি হাসি দিলাম। যে দুইজন কিছু বুঝে ওঠার আগেই রায়হান এসে আমার পায়ে জড়িয়ে ধরে। রাবু ভাই, আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাকে চিনতে পারিনি। ওই তোরা ভাইয়ের হাত এখনো ভেদে রাখছিস? তাড়াতাড়ি মুক্ত কর ভাইকে। ভাই ক্ষমা করে দেন ভাই। তখনই কি করব ওই দুজন ভেবে পাচ্ছিল না। আমার বাঁধন সব খুলে দিয়ে আমার পা জড়িয়ে ধরে ভাই ভুল হয়ে গেছে বলে কান্না শুরু করে দেয়। একটু হেসেই কোমর থেকে বন্দুকটা বের করেই পাশে দুজনার মাথার খুলি উড়িয়ে দেয়। তারপর বন্দুকটা রায়হানের মাথায় তাক করি। ভাই আমি আপনাকে চিনতে পারিনি ভাই, এবারের মতো ক্ষমা করে দেন। তোকে আমি কিছুই করতাম না, তুই যদি শুধু আমাকে নিয়ে আসতি। কিন্তু তুই আমার কলিজা ধরে টেনে নিয়ে আসতেছিলি। ওয়েট, কি যেন করবি মিমের? বল, আর একবার বল। ঠাস ঠাস করে 3টা বুলেট, একটা ওর মাথায়, 2টা ওর বুকের বাম পাশে ঢুকিয়ে দেয়। ফ্যাক্টরির দরজা ভেঙে ভিতরে ঢুকে যায় আব্দুল্লাহ আর আমার অদৃশ্য থাকা গ্যাংয়ের ক্যাডার। ওরা এসে আমাকে রক্ষা করার জন্য চারদিকে ঘিরে ফেলে। আমি বাধা দেই আর ওদের চলে যেতে বলি, কিন্তু ওরা চলে যাবে না আমাকে একা রেখে। ওদের রাগে চোখে বিদায় করে দেই আর মিমকে ফোন দেই। হ্যালো মিম, তুমি কোথায়? এই আমি আসতেছি, তুমি টেনশন করবে না। আরে আমার কথা শোনো আগে। তোমার আসার দরকার নেই, তুমি নদীর পাশে আসো, আমি আসতেছি। ওরা তোমাকে ছেড়ে দিয়েছে? তারা আমাকে যুক্ত করেনি। বিপক্ষ শত্রুরা তাদের উপর হামলা শুরু করছিল, তাতে ওরা সবাই মারা যায়। আমাকে বাধা থাকা দেখে ছেড়ে দেয়। এই তোমার কিছু হয়নি তো? এই কি হয়েছে বলো বলো না। আরে আমার কিছুই হয়নি, তুমি চলে এসো তাড়াতাড়ি বলেই ফোনটা রেখে দিয়ে চলে আসলাম নেরভালে। পাথরের উপর বসে আছি, যেখানে সব সময় বসে থাকি সময় পেলেই। ভালো লাগে জায়গাটা, নদীর তীরে। সময়টা ছিল বিকেলের শেষের দিকে। হালকা বাতাস, প্রায় 1000 মানুষের ভিড় হয় এখানে। আমি বসেছিলাম, তখনই মিম পিছন থেকে আমার কাঁধে হাত রেখে আমার পাশেই বসে। দুজনে নীরবতা পালন করছি। প্রায় 15 মিনিট নীরবতা ভেঙে বললাম, কিছু বলো। আর কতক্ষণ চুপ থাকবে? তুমি বলতে পারো না কিছু? বোবা নাকি? আমি কি বলবো?
তখন দেখি মিমের চোখের কোণে পানি জমে আছে। এই, কান্না করতেছো কেন? আমি কান্না করার কে শুনি? আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি তোমার মাথা। আমার মাথা। তোমাকে ওরা কেন তুলে নিয়ে গিয়েছিল? ওই যে সামান্য একটু ভার্সিটি ঝামেলা। তোমাকে কতবার বলেছি এইসব ঝামেলায় না জড়াতে, তবুও জড়াও। আজ আমাকে কথা দাও আর কখনো এসব ঝামেলায় নিজেকে জড়াবে না। কথা দাও, দাও কথা, হাত ধরে কথা দাও। এখন যদি কথা না দাও তাহলে চলে যাব, আর কখনো দেখা করব না, আর কথাও বলবো না। বলেই মিম উঠে চলে যাচ্ছে। আমি গ্যাং তৈরি করলাম মাত্র 6 মাস হলো, কিন্তু এর মধ্যে অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছি। কিন্তু মিম এটা জানে না, তাই গ্যাংয়ের নামটা শুরু না হতেই শেষ করে দিতে হবে। চাইলেও পারছি না মানতে। সেদিনেরই তো কথা। মধ্যরাত, রাতের শহর দেখার জন্য রাস্তায় বের হই। সামনেই একটা রেস্টুরেন্ট। 3-4টে ছেলে ড্রাগ সাপ্লাই করার জন্য সেখানকার ম্যানেজারকে আঘাত করে। ম্যানেজার তখনও তাকে ড্রাগ সাপ্লাই করার জন্য বারণ করে দেয়। তখন তাকে আরও কিছুক্ষণ মেরে চলে যায় সেখান থেকে। আমি দেখেই যাই, কিছু করার সাহস ছিল না। ফের অন্যদিকে চলে যাই। ল্যাম্পপোস্টের নিচে বসে আছি কিছুক্ষণ। দেখলাম ওইসব ছেলেগুলো একটা মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। সহ্য হয়নি শরীরে। কনস্ট্রাকশন সাইট থেকে কাটা রড নিয়ে এসেই তাদের উপর হামলা করি। আমার দেখা দেখি পাশ থেকে আরও একটি ছেলে এসে হামলা করে তাদের উপর। 3 জনেরই মৃত্যু হয় অন দ্য স্পট। ছেলেদের নিজের মুখ থেকে রক্ত মুছতে মুছতে বলে, এদের উচিত শিক্ষা হয়েছে ভাই। আমি আমার বোন হারিয়েছি, বড় ভাই ড্রাগস অ্যাডিক্টেড। এদের থেকে রেহাই পেতে হলে এদের মৃত্যু দিতে হবে। আইন এদের কিছুই করতে পারবে না, আমাদেরকেই কিছু করতে হবে। সেদিন ওই ছেলের কথা শুনেই তাকে নিয়েই শুরু হয় আমার গ্যাং। আস্তে আস্তে ভয়ঙ্কর সব কাজ করে শহরের মধ্যে হইচই তুলে পরিচিত পাওয়া আমার গ্যাংয়ের সমাপ্তি হয়তো হবে আজ। মিমের হাতটা ধরে হেসকা টান দিয়ে আমার পাশে বসিয়ে বলি, আচ্ছা তোমাকে কথা দিলাম আর কখনো মারামারি ঝামেলায় জড়াবো না। তখন এই প্রথম মিম আমার কোলে মাথা রাখে। আমি কি বলবো ভাবতে পারতেছি না। অনেকক্ষণ পর, এখন চলো, রাত হয়ে আসছে। চলো বলে দুজনেই বাসার দিকে রওনা হই। মিমকে বাসার সামনে নামিয়ে দিয়ে আমি চলে যাই আড্ডায়। আব্দুল্লাহ, আমাদের গ্যাং এখানেই সমাপ্তি করে দিতে আজ এখানে এসেছি আমি। আমার কথা শুনে আড্ডার সবাই কেমন যেন চোখে চাউনি দিয়ে উঠল। আমি জানি তোরা সবাই কি বলতে চাচ্ছিস, কিন্তু দেখ এটা বড় হবে না, তোদের উত্তর দিতে পারবো না। দেখ আমাদের যা তহবিল আছে সেগুলো একটা গরিবদের স্কুলে বিতরণ করে দিয়ে যাব। আমার কথা শেষ হতেই আব্দুল্লাহ বলল, দেখ ভাই, আমরা তো বাজে কোনো কাজ করি না, সমাজের জন্যই কাজ করি। সমাজ থেকে খারাপ লোকেদের দমন করি। তাহলে আমাদের গ্যাং সরানোর কি আছে? এখন তো সমাজে কোনো ধরনের বাজে কাজ হয় না, তা এখন গ্যাং রেখে লাভ নেই, বরং সমস্যা। তাই শোন, গ্যাংয়ের কার্যক্রম এখানেই সমাপ্তি। যখন দরকার পড়বে সবাইকে ডাকা হবে। এর মধ্যে যে যার মতো করে জীবনযাপন করো, একটা শান্তিপূর্ণ জীবন করে তোলো। চলে আসলাম আমি। আসার আগে সেখানকার সব কিছু অস্ত্রগুলা এক জায়গায় লুকিয়ে আমাদের আড্ডাখানা বন্ধ করে দেই। একটা সাধারণ মানুষের মতো জীবন শুরু করে দেই। প্রতিদিন ভার্সিটি, মিমের সাথে আড্ডা, ঘোরাঘুরি, বিকেলে টিউশনি, এভাবেই চলে যেতে লাগলো আমার জীবন। আমি সেদিন মিমের ডায়েরিটা পড়ি আর বুঝতে পারি মিম আমাকে তার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। কিন্তু এটা দেখে অবাক হই, মিম নিজেই আমাকে অনার্স ফাইনাল ইয়ারে বসে প্রপোজ করবে। তার আগে আমি প্রপোজ করলে মিম রিজেক্ট করে দেবে। এ কেমন পাগলামি কিছুই বুঝতেছি না। কিছুদিন যাওয়ার পর দেখি মিম আমাকে ইগনোর করতে শুরু করে। ইদানিং মিম আমাকে ইগনোর করতে শুরু করে। কি করব বুঝতে পারছি না। কি হয়েছে তার? আমাকে এভাবে এড়িয়ে চলার মানেই হয় না। কিভাবে পাচ্ছে সে এগুলো? যে এক মুহূর্ত কথা না বলতে পারলে ছটফট করতো, সে এখন আমাকে দেখেও না দেখার অভিনয় করছে। আমি যতই ওর কাছে যাওয়ার চেষ্টা করি, মিম আমার থেকে দূরে সরে যায়।
ব্যাপারটা এই নিয়ে 3 দিন চলে গেল। এই 3টা দিন আমার কাছে 30 বছরের মতো লাগছিল। যাই হোক, যেভাবেই হোক না কেন, আজ তার কাছ থেকে সব সত্যি বের করতে হবে। ভার্সিটি পৌঁছে আগে মিমের খোঁজ নেই। মিম তখনও ভার্সিটি আসেনি। ইদানিং মিম কেমন যেন হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, মনে হচ্ছে সারা রাত কান্না করে। মিমকে ভার্সিটির গেট দিয়ে ভিতরে ঢুকতেই দেখেই আমি মিমের কাছে চলে যাই। এই মিম, দাঁড়াও। কিছু বলবা? তাহলে বলো, না হলে আমার কাজ আছে। তোমার কাজ পরে, আগে বলো তুমি এমন হয়ে গেলে কেন? আমি ঠিক আছি, আগের মতোই আছি, আমাকে যেতে দাও তো। আজ কোথাও যেতে পারবে না। আমার প্রশ্নের উত্তর না দিয়ে ইগনোর কেন করতেছো আমাকে? আমি তোমার একটা কথাও শুনতে চাচ্ছি না, প্লিজ। তোমাকে শুনতেই হবে আজ। কেন শুনবো? কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনের সব কিছু জুড়ে নিজেকে জড়িয়ে নিয়েছো। প্রতিটা মুহূর্তে শুধু তোমাকেই খুঁজে যাই, সবখানে, সব জায়গায়। এমন একটা রাত নেই যে তোমাকে নিয়ে স্বপ্ন না দেখছি। তোমাকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারি না। তুমি বুঝেও না বোঝার অভিনয় করছো কেন? আমি তো তোমাকে ভালোবাসি না, তোমাকে আমি আমার বন্ধুই ভাবতাম, আর বেশি কিচ্ছু না। এখন এটা শুনলাম তুমি তো আর 8-10টা ছেলের মতোই হয়ে গেলে। ভাবছিলাম তুমি সবার চাইতে আলাদা। এগুলো জানলে কখনো তোমার সাথে বন্ধুত্ব করতামই না। তুমি আমাকে মিথ্যে বলতেছো? জানো না তুমি মিথ্যে বললে তোমার চোখ ছলছল করে। তাও আমার সাথে মিথ্যে বলতেছো কেন? কেন মিথ্যের আশ্রয় নিচ্ছ বলো? মিথ্যে বলিনি আমি। তাহলে আমাকে ছুঁয়ে বলো, তোমার ডায়েরির প্রতিটা কথা মিথ্যে লেখা, প্রতিটা অক্ষরে আমাকে নিয়ে স্বপ্ন করা, সবগুলো মিথ্যে। তুমি আমাকে শুধু বন্ধু ভেবেছ, নিজের থেকে বেশি ভালোবাসোনি। বলো, এগুলো সব মিথ্যে? তুমি আমার ডায়েরি ধরেছিলে কেন? আসলে মিম, সরি, সেদিন তুমি বাইরে এসেছিলে, ক্লাসে তোমার ব্যাগ দেখে আমার জন্য নিয়ে আসা নুডলস বের করে খাওয়ার শয়তানি বুদ্ধি চেপেছিল। আর তখনই তোমার ডায়েরিটা পাই। হালকা একটু পড়ে বুঝলাম আরও কিছু লেখা আছে, তাই পড়ে ফেলি। সরি। বলো বলো, কেন তুমি মিথ্যের আশ্রয় নিচ্ছ? মিম তখন পাশে থাকা একটা বটগাছের পাশে বসে পড়ে, চোখ দিয়ে পানি ঝরছে। বলতে শুরু করে সে। সেদিন ভার্সিটি শেষ করে বাসায় গিয়ে দেখি কিছু মাস্তান আমাদের বাসার ভেতরে আব্বুকে ধমকাচ্ছে। আব্বু তাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, তাই একবার শোধ করে দিয়েছে। তারপর নকল ডকুমেন্টস তৈরি করে আবার তার চেয়ে 5 গুণ বেশি টাকা দাবি করছে। আব্বুর মাথায় বন্দুক তাক করা ছিল, তা দেখে আর সহ্য হয়নি আমার। সোজা গিয়ে ওই মাস্তানদের লিডারের গালে একটা থাপ্পড় দেই, কিন্তু কোনো রিয়েকশন নেই তার। আমার দিকে হাঁ করে তাকিয়েছিল কিছুক্ষণ। আম্মু এসে আমাকে রুমে নিয়ে যায়। তারপর বাহিরে আব্বুর সাথে কি কথা হয় কিছুই জানি না আমি, আর শুনিও নি। ওরা চলে যাওয়ার আগে আমাকে বলে যায় আমার রুমে যে ছেলেটার ছবি টাঙানো আছে তাকে ভুলে যেতে, না হলে তাকে মেরে ফেলবে। তারপর আব্বুর কাছে আসতেই শুনি মাস্তানটার নাকি আমাকে পছন্দ হয়ে গেছে, আমাকেই বিয়ে করবে, তাও 7 দিনের মধ্যে। আর আমার ছোট ভাইটাকেও ওরা নিয়ে গেছে, বিয়ের দিন ওকে মুক্তি দিবে। আমি কি করব বলো? বলো না কি করব? আমার রুমে শুধু তোমারই ছবি টাঙানো, সাথে আমার ছোট ভাইটাও ওদের কাছে। এছাড়া আমার কোনো উপায় ছিল না। মাস্তানের নাম কি? হৃদয়, HR গ্যাং ওদের, আব্বু বলল। আমার মাথার রক্ত তখন টকবক করে ফুটছে। ঠিক তখনই হৃদয়ের 2 জন ক্যাডার আমাদের একসাথে দেখে আমাকে মারতে চলে আসে। এসে আমার শার্টের কলার ধরে। কিছু করতে পারতেছি না ওদের, কারণ মিমের কাছে প্রতিজ্ঞাবদ্ধ করেছি মারামারি করব না। কিছুক্ষণ ওরা 2 জন আমাকে মারছে। মিম বাধা দিলেও শুনে না। তখনই মিম বলল, রাফু, আমি জানি তুমি ওদের কিছুই বলছো না, আমাকে দেওয়ার প্রতিজ্ঞার কথা ভেবে। তোমাকে আমি বলছি, আজকের মতো সেই কথা ভুলে যাও। মিমের কথাটা শেষ করতে না করতেই ওদের 2 জনের হাতের মধ্যে
পাশে থাকা এটুকরা রড দিয়ে ঢুকিয়ে দেয়। পুরো ক্যাম্পাস নিস্তব্ধ। মিম তো হা করে তাকিয়ে আছে। ওদের ওখানেই মেরে ফেলতে পারতাম। মেরে ফেললে মিমের কাছে খুনি হয়ে যেতাম, তাই খুন না করে আহত করলাম। তাকে বললাম, মিম তুমি বাসায় যাও, কালকে সকালের মধ্যে তোমার ভাই তোমার বাসায় থাকবে। মিম কিছু বলতে পারল না। মিমকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি ওই লোক দুজনকে হাসপাতালে নিয়ে যাই। নিজ দায়িত্বে তাদের হুঁশিয়ার করে দেই, এই ঘটনা লিক হলেই ওদের জীবনের মায়া ত্যাগ করতে হবে। সেই ভয়ে আর কেউ কিছু বলল না। তখনই আমি আব্দুল্লাহকে ফোন দেই। আব্দুল্লাহ কই তুই? কণ্ঠ তখন অদ্ভুত রাগে গড়গড় করছে। রাপু কি হয়েছে তোর? এমন কণ্ঠ কেন তোর? বলতেছি পরে। তুই কোথায়? আমি তো ক্লাসে। ক্লাস বাদ দে, তাড়াতাড়ি 20 মিনিটের মধ্যে আড্ডাখানায় চলে আয়। পুরানো আড্ডায়? তোর মাথা ঠিক আছে তো? তুই তো আড্ডাখানা বন্ধ করলি, আবার চালু করবি? ওয়াও। শোন, সরাসরি কথা বলি, তাড়াতাড়ি আয়। ওকে, তুই 5 মিনিট বস, আমি 15 মিনিটের মধ্যে আসছি। বলেই ফোনটা কেটে দেই। আমি একটা টুল টেনে বসি। আর গ্রামটা কেমন যেন হয়ে গেছে সেটা পরিষ্কার করে গ্রামের গুটি দিয়ে ফাজলামি করতেছি আর ভাবতেছি, গ্যাংটা তো আরও 7 মাস আগে তৈরি করি। প্রধান কারণ ছিল বখাটে ছেলেদের হাত থেকে নির্যাতিত নারীদের উপযুক্ত বিচার। তাই তৈরি করা কিছু বন্ধু মিলে তাদের লিড দিতাম। কিন্তু আমরা যা ভেবে গ্যাং তৈরি করি তার থেকেও বড় বড় কাজ করে ফেলি কিছুদিনে। কয়েকটা গ্যাংয়ের নাম বিলীনও করে দেই। সেই থেকেই আস্তে আস্তে নাম হতে থাকে। আর 6 মাসের মাথায় গ্যাংটাকে শেষ করে দিতে হলো। কথাগুলো ভাবতেছি, তখনই আব্দুল্লাহ চলে আসে। কি রে, এত জরুরি রাখলি কেন? কোনো কাজ আছে? আজকে একটা মিশনে যাব, আমার পার্সোনাল মিশন। তোদের সাহায্য চাই, করবি? কি যে বলিস না। কানে কম শুনিস? বলছি তোরা সাহায্য করলে ভালো, না হয় আমার একা যেতে হবে মিশনে। ওই তোরে বলছি আমরা সাহায্য করব না? বেশি বুঝোস কেন? আগে বল কি হয়েছে। তখন সব খুলে বললাম। মিমের ঘটনা। সেটা শুনে আব্দুল্লাহ তো পুরো আগুন হয়ে গেছে। রাগে এখনই হামলা করবে, কিন্তু আমি বাধা দেই। এই কাজে মাথা ঠান্ডা রাখতে হয়, প্ল্যান করে কাজ করতে হবে। হৃদয় গ্যাং তো আর ছোটোখাটো গ্যাং না, মোটামুটি টক্কর দেওয়ার মতোই। সবাইকে ডাকা হলো, আমার গ্যাংয়ের ক্যাডারদের। সবার সাথে প্ল্যান করে রাতেই হামলা হবে। এখন শুধু রাতের অপেক্ষা। সবার সব অস্ত্র রেডি করে প্রস্তুত হতে হতে রাত হয়ে যায়। প্ল্যান মাফিক প্রথমে হৃদয়ের বাসায় হামলা করি, আর একটা লোকও বেছে নেই। সবগুলোকে নীরবে হত্যা করে ফেলি। বাসার ভিতর থেকে মিমের ছোট ভাইকে উদ্ধার করে ঠিকমতো আমার বাসায় পাঠিয়ে দেই একটা বন্ধুকে দিয়ে। আমাদের প্ল্যান মাফিক হৃদয়ের আড্ডায় হামলা করি। সেখানে আমার একটা বন্ধু, যার উপর ভরসা ছিল, ভাবছি তাকে গ্যাংয়ের দায়িত্ব দিয়ে দেব। সেই আব্দুল্লাহ আজ হৃদয় গ্যাংয়ের হাতে মৃত্যুবরণ করল। খুব কান্না পাচ্ছে, তখন কান্নাও করছি। হৃদয়ের আড্ডা ঘর উড়িয়ে দেয়। তখনই সবার কাছ থেকে ক্ষমা চাই, আর সবাইকে অস্ত্রগুলা নদীতে ফেলে দিতে বলি। সবাই ফেলে দিয়ে নিজের স্বাধীনতা বেছে নিয়ে যে যার পথে চলে যাওয়ার অনুরোধ করি। আব্দুল্লাহর লাশটা ওর বাসায় পৌঁছে যায়। আমার এই মুখ নিয়ে ওর বাসার সবার সামনে কিভাবে যাব, তাই আমি লুকিয়ে লুকিয়ে ওকে দেখছি। সকালে ওকে মাটি দেওয়া হয়, তাও লুকিয়ে দিয়ে আসি। বাসায় এসে মিমের ছোট ভাইকে নিয়ে মিমের বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেইনি, কারণ ভিতরের কথা শুনতে পাচ্ছি। তখন টিভি চলতেছিল। ব্রেকিং নিউজ, গতকাল রাতে হৃদয় গ্যাংয়ের আড্ডাখানায় বোমা বিস্ফোরণ। হৃদয়সহ আরও অনেকেই মৃত্যু হয়। ধারণা করা যাচ্ছে না কত লোক মারা গেছে। সবার কিছুই নেই, সব পুড়ে কঙ্কাল হয়ে গেছে। লাশগুলো শনাক্ত করার জন্য পুলিশের আরও সময়ের প্রয়োজন। সেই খবর শুনে মিমের আম্মু আব্বু চিৎকার দিয়ে কান্না শুরু করে দেয়। ঠিক তখনই আমি মিমের বাসায় কলিং বেলে চাপ দেই, কিন্তু কান্নার এত আওয়াজ যে কলিং বেলের শব্দ শুনতেই পাচ্ছে না। প্রায় 10 মিনিট পর মিম দরজা খুলে দেয়। মিমের ছোট ভাই এক দৌড়ে বাসার মধ্যে ঢুকে মিমের আম্মুকে জড়িয়ে ধরে। মিমের আম্মু তার ছেলেকে পেয়ে কত খুশি হয়েছে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আকাশের চাঁদটা হাতে পেয়েছে। হ্যাঁ, সব ছেলেরাই তার মায়ের কাছে আকাশের চাঁদ। আমি আর বর্ণনা দিতে পারবো না।
তাদের খুশি দেখে ঠিক তখনই মিম আমার বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। মিম আমাকে ঝাপটে ধরে কান্না শুরু করে দেয়। হাউমাউ করে কান্না করা যাকে বলে। আমি তার চুলগুলোতে হাত বুলিয়ে দিয়ে বললাম, এই পাগলি, কান্না করে না, আমি আছি তোমার পাশে। মিমের কান্না কোনো মতেই থামছে না। কপালে হালকা করে চুমু দেই, তাতেও সে কান্না থামাচ্ছে না। শেষমেশ ধমক দিয়ে বলি, এই মেয়ে, কান্না থামাও, বাচ্চা মানুষের মতো আর কত কাঁদবে। আমার ধমকের শব্দে মিম আরও জোরে কান্না শুরু করে দেয়। আমাকে সবাই বকা দেয়। কান্না কণ্ঠে এ কথাটাও ঠিকমতো বলতে পারছে না সে। তাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আহালে, আমার বাউটা কান্না করে না, আর বকা দিব না, যাও। তখন মিম আমার টি শার্ট দিয়ে চোখের পানি মুছে নিচ্ছে। তাকে দেখে হাসি পাচ্ছে আমার। ফির বললাম, আহারে, বাবুটা কান্না করে না, এখন থামাও, না হলে মেকআপ সব মুছে যাবে, তখন পেতনির মতো লাগবে তোমায়। কথাটা বলতে না বলতেই মিম সিটকে ওঠে, চোখ মুখ বাঁকা করে তেড়ে এসে বলে, কি বললা তুমি? আমার মেকআপ মুছে যাবে? তাই না? তুমি জানো না আমি মেকআপ করি না, শুধু কাজল দেই। দেখাচ্ছি মজা, দাঁড়াও। বলেই মিম আমার বুকে দুহাত দিয়ে মারতে শুরু করে। আমি তখনও মিমের বাসায় সামনে দাঁড়িয়ে আছি। মিমের আম্মু দরজার আড়াল থেকে বলল, বাবা, তুমি বাহিরে কেন? ভিতরে আসো। জি আন্টি, আসবো তো, কিন্তু আপনার এই পেতনি মেয়েটাকে আমার সামনে থেকে সরিয়ে নেন, মারতেছে তো আমাকে। মিম ফের রাগী গলায় বলল, ওই, কি বললা? আমি পেতনি? না না, তুমি পেতনি হবে কেন? তুমি তো শাকচুন্নি। তো এখানে কি তোমার? কথা বলবা না একদম। যাও, তোমার পরীর কাছে যাও, পেতনির কাছে কি থাকা লাগবে না। আচ্ছা, সময় হলে পরীর কাছে চলে যাব, এখন তো পেতনির কাছে থাকতে হবে একটু। যাও, থাকতে হবে না। কোথায় যাব? তোমার শাশুড়ি আম্মা ডাকছে। মিমের কথা শুনে ওর দিকে চোখ বাঁকা করে তাকিয়ে পুরো দুটো নাড়িয়ে বোঝাচ্ছি কি বলল সে। সে উত্তরে বলল, এভাবে তাকাবে না, যাও তো। কোথায় যাব? তোমার মাথা বুদ্ধু হাদারাম কিচ্ছু বোঝে না। হ্যাঁ, আমি কিছুই বুঝি না, শিখিয়ে দাও। এখন ভেতরে চলো, পরে শেখাবো। মিম আমাকে ভেতরে নিয়ে আসে। আমি একটা চেয়ারে বসি, সামনে আঙ্কেল আন্টিও এসে বসে আমার সামনে। আমার কেন যেন মনে হলো তারা আমাকে আগে থেকে চেনে। তার মেয়ের সাথে আমার রিলেশন তা তাদের সম্পূর্ণ জানা। মিমের বাবা আমার ভাবনা ভেঙে পড়ল। এই ছেলে, তোমার কথা তো মিম আমাদের অনেক বলেছে, এখন তুমি বলো তোমার সম্পর্কে। তোমার বাবা মা কি করে, কোথায় থাকে? তার কথা শুনে যেন আমি থমকে গেলাম। সব কিছু স্তব্ধ হয়ে গেছে আমার। বেখেয়ালি আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। তখন মিমের মা তার বাবার কানে কি যেন ফিসফিস করে বলল, সরি বাবা, আসলে আমার খেয়াল ছিল না। মিম সব কিছু বলেছে, তবুও যে কিভাবে ভুলে যাই বুঝতে পারিনি। আঙ্কেল, আপনি সরি বলছেন কেন? আসলে আমার জীবনটাই এমন, সব কিছু এলোমেলো। থাক বাবা, আর পুরনো কথা মনে করে দুঃখ করতে হবে না। মিমের কাছে শুনেছি মা বাবা না থাকা সত্ত্বেও নিজের পড়ালেখা ঠিক রেখেছ, সেটা আমার ভালো লেগেছে। আমি চাইছিলাম তোমাদের অনার্স শেষ হলেই দুজনকে এক করে দিব। তুমি আমাদের এখানে আমার সাথেই থাকবে। আমার ছেলেটাও তো ছোট, তুমি আমার ছেলের মতোই। আমার বয়স হয়েছে, আমার ব্যবসা আর মেয়ে দুটোই তোমার কাছে তুলে দিয়ে রিটায়ার্ড হতে চাই। তার কথা শুনে চুপ হয়ে থাকলাম। তারা আমার সম্পর্কে তেমন কিছুই জানে না। মিম তো এটাও জানে না আমার বাবা মা আছেন, সেটাও না। ফের তাকে বললাম, আঙ্কেল, আমি আপনার ব্যবসায় বসতে পারবো না, আমার ইচ্ছে নিজে প্রতিষ্ঠিত হব। সরি আঙ্কেল, আপনার এই কথাটা রাখতে পারলাম না, তবে আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার মেয়েকে সুখী রাখতে। মিমের বাবা মুচকি মুচকি হেসে বলল, মিম এই কথা আগেই বলেছে, তোমার টাকার প্রতি কোনো লোভ নেই, বিশ্বাস হয়নি। কিন্তু আরেকটা বিষয় কি জানো, আমি তোমাকে আমার পছন্দ কেন করি? না আঙ্কেল। তোমাকে আমার মেয়ে পছন্দ করেছে, তাকে তোমার সাথে মিশতে দেখেছি, তখন তাকে আমি সুখী মেয়ে হিসাবে দেখেছি। আমার মেয়ের খুশির চাইতে আমার কাছে আর কিছুই বড় না। সে তোমার সাথে সুখে থাকবে তা বুঝতে পেরেছি। তোমাকে অবজারভেশন করেছি বেশ কয়েকদিন,
তোমার প্রতিটা কথা সামনে থাকা মানুষের ভালো মন্দ তার সামনে সোজা সাপটাভাবে তুলে ধরো, যেটা সত্যি সেটাই। এটা আমার ভালো লেগেছে। যাই হোক, এই কথা নাই বলি, তাহলে তোমাদের এক করার জন্য আগে অনার্স শেষ করো, তারপর অনুষ্ঠান করে এক করে দেওয়া যাবে। জি আঙ্কেল, আপনারা যা মনে করেন তাই হবে। পাশ থেকে মিমের আম্মু আঙুলের কাঁধে হাত রেখে বলল, বাবা দুপুরে কিন্তু এখানেই খেতে হবে। জি আন্টি। এই ছেলে আন্টি কি? এখন থেকে আমাদের পরিবারের একজন মা বাবা বলবে আমাদের। জি আন্টি। উফ সরি মা। তারপর মা বাবা চলে যায় সেখান থেকে। পাশেই মিমের রুম। চুপি চুপি তার রুমে ঢুকতেই চমকে, তার দেওয়ালের চারদিকে আমার যতগুলো ছবি টাঙানো ততগুলো ছবি আমার নিজের কাছেও নেই। এত সুন্দর করে সাজানো ছবিগুলো সাজিয়ে রেখেছে বলে বোঝানো সম্ভব নয়। এতক্ষণ তার রুমে ঘুরঘুর করছি, সে কোথায়? নিশ্চয় বেলকনিতে চুপি চুপি সেখানেও এসে হাজির। মিম অন্যদিকে তাকিয়ে আছে। পিছন থেকে তার কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরে কাঁধে হালকা করে চুমু দিয়ে কানের কাছে এসে বলি, এই তুমি এখানে, আর আমি তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। মিম সে কথা এড়িয়ে বলল, এই বিয়ের প্রস্তাব পেতেই দুষ্টুমি শুরু করে দিলা? হুম, ছেড়ে দাও বলছি। না ছাড়বো না, আমি আমার বউটাকে জড়িয়ে ধরছি, তাতে তোমার কি? ছাড়ো বলছি শয়তান, এক্ষুনি এত পাজি হয়ে যাচ্ছ, তাহলে বিয়ের পরে কি করবে শুনি? হুম, বিয়ের পর অনেক কিছু করব। তোমাকে বিয়ে করলে তো বিয়ে করবে। যেই না হনুমান মার্কার চেহারা, আসছে আমাকে বিয়ে করতে। বলেই মিম আমার হাতে একটা চিমটি দিয়ে নিজেকে ছাড়িয়ে রুমের ভিতর দৌড়ে পালায়। আমিও তার পিছু পিছু দৌড়ে এসে তার হাতটা ধরে ফেলি। ততক্ষণে সে বিছানার পাশে এসেছে। বিছানায় তাকে ফেলে দিয়ে আমি ওর উপরে এসে বসি হালকা করে। এখন কোথায় যাবে শুনি? পাখি, তোমাকে খাঁচাই করে রাখবো। এই ছাড়ো বলছি, না হলে খবর আছে বলে দিলাম। না ছাড়বো না। কি করবে করো। দেখো শয়তান, তুই আমার দেহ পাবি, মন পাবি না। হো আচ্ছা, দেহ পাবো মন পাবো না, তাহলে তোমার এই ভাবনা? ওই না 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 বদমাস, আমার এই ভাবনা ছিল না। তুই সর্বদা নেগেটিভ চিন্তা করিস কেন? হুম আমি নেগেটিভ চিন্তা করি না। যাও, ছেড়ে দিব তোমাকে। তার আগে একটা চুমু দাও। দিব না। কেন কেন দিবে না কেন? রাফসান, তুমি জোর করে নিতে পারো না? হুম আমার তো তার কথা শুনে হুঁশ উড়ে গেল। অতঃপর তার ঠোঁটের সাথে দুজোড়া ঠোঁট, চোখ বন্ধ দীর্ঘ 5 মিনিটের অধিক। হঠাৎ মিমের আম্মুর কাশিতে আমরা ঠিক হয়ে দুজন দুদিকে চলে যাই। লজ্জায় লাল হয়ে আছি দুজনেই। মিম চলে যায় মিমের আম্মুর সাথে কাজে সাহায্য করতে, আর আমি টিভি দেখতে ব্যস্ত হয়ে যাই। সময়টা কখন চলে গেল বুঝতে পারিনি। দুপুরে খাওয়া দাওয়া করে যাই আমার বাসায়। সারা রাত ফোনে কথা বলে কেটে যায় আমাদের। আজ আমি কিছু একটা পেয়েছি, যার জন্য প্রায় 4 বছর অপেক্ষা করছি। এখন অনার্স 2য় বর্ষে। মিমকে পছন্দ করি ইন্টার 1ম বর্ষ থেকে। 4টা বছর বন্ধুত্ব ছিল, এখন বউ। একটা মানুষ পেলাম যে সব সময় সব দুঃখ কষ্ট শেয়ার করবে, মনের কথা বলার আগেই বুঝে নিবে, সব সময় সাথে থাকবে। তেমন একটা মানুষ পেলাম। সারা রাত কথা, দিনে তার সাথে আড্ডা, পার্কে বসে থাকা, মাঝে মাঝে মিমের নিজ হাতে রান্না করা আমার জন্য। খুব ভালো সময়টা কাটতে লাগলো আমাদের। মিমের সাথে সময়টা হয়তো তাড়াতাড়ি চলে গেল। 1টা বছর। এখন অনার্স 2য় বর্ষে আমি। প্রতিদিনের মতো সেদিনও সারা রাত কথা বলি। সকালে মিমের ফোনেই ঘুম ভাঙে। এই তুমি এখনো ঘুমে? ওঠো তাড়াতাড়ি, পার্কে এদিকে আসো, তোমাকে দেখতে ইচ্ছে করছে খুব করে। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে আসছি। মাত্র 30 মিনিট সময় লাগবে বউ। 30 মিনিট মনে যেন থাকে, ওকে? বলেই ফোন কেটে দেয় মিম। মিমের কথা ফেলতে পারি না, তাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নাস্তা করে 28 মিনিটের মাথায় পার্কে গিয়ে দেখি মিম আগেই বসে আছে। ওর কাছে যেতেই বলল, জনাব, আজ তাড়াতাড়ি চলে এলেন যে? জি ম্যাডাম, আপনি আমার জন্য বসে থাকবেন আর আমি দেরি করে আসব? কখনো হয়েছে এমন? হয়নি, আর যেন নাও হয়। হবে না।
এখন তোমার কোল থেকে ব্যাগটা সরাও তো, আমি মাথা দিব। এই প্রতিদিন কি কোলে মাথা রেখে ঘুমাতে হবে এই পার্কের মধ্যে? আমি আমার হবু বউয়ের কোলে মাথা রাখি, তাতে কার কি? আচ্ছা বাবা, তোমার সাথে কথাই পারবো না, নাও রাখো। ইস, মিমের কোলে মাথা রাখলে পৃথিবীর সব ক্লান্তি দূর হয়ে যায়। মনে হয় আমার জীবনে কিছু একটা চলে আসছে। হঠাৎ মনটা কেমন করে যেন উঠল, বুঝতে পারছিলাম না কারণটা কি। ঠিক সেই মুহূর্তে থাকার একটা বন্ধু ফোন দেয়, যার কাছ থেকে আম্মুর আর বোনটার খোঁজ খবর নিতাম। হ্যালো দোস্ত, কেমন আছিস? ভাই আমি কেমন আছি জানি না, কিন্তু একটা কথা ছিল, তাড়াতাড়ি ঢাকা চলে আয়। নীলা তোর আব্বুকে সব সত্যি বলে দিয়েছে। সে সব কিছু শুনে নিজের ভুল তোর উপর আর তার অফিসারের কথা মনে করতেই বোধহয় হার্ট অ্যাটাক করেছে। আমি আর কিছু বলতে পারছি না ভাই, বাকি সব তোর উপর। তার কথাটা শুনতেই আমার পৃথিবী অন্ধকার হয়ে আসছে। মিমো সব কথা শুনছে, লাউড স্পিকার দেওয়া ছিল। মিমের মনে অনেক প্রশ্ন, কিন্তু এ সময় সে কিছুই বলতে পারছে না। মিম আমাকে সান্ত্বনা দিয়ে তখনই যেতে বলল ঢাকায়। চট্টগ্রাম থেকে ইমার্জেন্সি একটা কার রিজার্ভ করে চলে আসি ঢাকায়। হাসপাতালে আমার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে তার ছিটে ফোটার ধারণা ছিল না আমার। হাসপাতালে যখন পৌঁছাই আব্বুর কাছে, তখন আব্বু কিছুটা সুস্থ ছিল। চোখ খুলে যখন আমাকে তার পাশে বসে থাকতে দেখে, সে খপ করে আমার হাত দুটো শক্ত করে ধরে বলে, রাফু, আমাকে ক্ষমা করে দিস। বাবা, তোর থেকে অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। আব্বু, তুমি ক্ষমা চাচ্ছ কেন? ক্ষমা তো আমার চাওয়া উচিত। তোমাদের কষ্ট দেওয়ার জন্য, এতটুকু ভুলের জন্য তোমাদের থেকে কত দূরে ছিলাম। তোকে আর দূরে যেতে দেব না তাই রাফু, নিজের ঘরে বন্দি করে রাখবো। তাই বোধ হয় আমরা সিদ্ধান্ত নিয়েছি নীলার সাথেই তোর বিয়ের কথা ঠিক করে রেখেছি। কি, নীলার সাথে বিয়ে মানে? আব্বুর কথা শুনে আমার পৃথিবীটা ঘুরে গেছে। সামনে অন্ধকারই নজর আসতেছে। তখন আবার আব্বুর কথা কানে আসলো। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি নীলার সাথেই তোর বিয়ে দিব। নীলাকে ছোট থেকে আমার পছন্দ। তোমাদের পছন্দ হতে পারে, আমার না। তোর পছন্দ না এখন কিছুদিন পর ঠিক হয়ে যাবে। কখনোই ওকে আমার পছন্দ হবে না। আমি এই বিয়ে করতে পারবো না। কথাটা শেষ করতে না করতেই আব্বু কেমন যেন শুরু করে। তখন ডাক্তার এসে কিছু ইঞ্জেকশন দিয়ে দেয় আর বলে আব্বু যেটা বলবে সেটাই যেন হয়, না হলে আব্বু মারা যেতে পারে। ডাক্তারের কথা শুনে তখনই ফ্লোরে বসে পড়ি। দু চোখ দিয়ে পানি ঝরতেছিল। কি করব? চারদিকে শুধু মিমকে দেখতে পাচ্ছি, আমার জন্মদাতা পিতা। তাকে কিভাবে হত্যা করব? নীলাকে বিয়ের কথা না করে দিলে হয়তো আবার কিছু হয়ে যেতে পারে। কি করব? ঠিক 30 মিনিট ধরে ভেবেচিন্তে নীলাকে বিয়ে করার সিদ্ধান্ততে উপনীত হই। আর সেটা শুনে আম্মু আর ছোট বোনটা খুশি হয়নি, আর সবাই খুশি, আব্বুও খুশি। আর আমার এই সিদ্ধান্তটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। একদিকে বাবা, অন্যদিকে প্রেমিকা। যাই হোক, আমার মনের মধ্যে ব্যথা লুকিয়ে রেখে আব্বুকে খুশি রাখাটাই এখন আমার কাজ। দীর্ঘ 6 বছর পর বাবা মার সাথে থাকার সুযোগ পেয়েছি, তাই এভাবে নষ্ট হতে দিতে পারি না। আব্বুর পাশে বসে আব্বুর হাতটা ধরে, আব্বু তুমি যা বলবে সেটাই হবে, আগে সুস্থ হও, তারপর বিয়ের ব্যবস্থা করো বলে ওখান থেকে বাহির হয়ে বাহিরে একটা চেয়ারে বসে আছি। আর সবাই ভিতরে আব্বুর পাশে। আমার চোখ দিয়ে তো পানি ঝরতেছে। ঠিক সেই মুহূর্তে আমার চোখের পানিগুলা আঁচল নাকি অর্ণা দিয়ে মুছে দিতে লাগলো। ঠিক মিমের শরীরের ঘ্রাণ, সে মাতাল করা ঘ্রাণ। কি করে ওকে বলবো মিম তো আমার জন্য অপেক্ষা করবে। তখন আমার চোখ মুছে দেওয়া কাপড়টা ধরে ফেলি। আমি মিম বলে উপরে তাকিয়ে দেখি আম্মু আর শ্রাবণী। আম্মু তুমি যাও ভিতরে, আব্বুর পাশে যাও। আমি বুঝতে পারি তোর এই চোখের ভাষা, চোখের পানি। আর শোন, দেখ, তুই এই ভুলটা করিস না। চলে যা তোর ভালোবাসার মানুষের কাছে। তোর বাবাকে আমি দেখে নিব। আম্মু তুমি ডাক্তারের কথা শোনোনি? ডাক্তার কি বলছে? আমি না হয় চলে গেলাম আমার ভালোবাসার কাছে। তারপর আমার জন্য যদি বাবার কিছু হয়ে যায়, আমি কি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো? তুমি এ নিয়ে কিছু বলো না তো। আম্মু চলে গেল আমার কাছ থেকে। 6 বছর পর আম্মুর সাথে দেখা।
ভালো করে কথাও বলতে পারলাম না। আমার ভাগ্যটা কি এতই খারাপ? ঠিক তখনই শ্রাবণী। ভাইয়া খুব ভালোবাসি। হ্যাঁ, খুব খুব। বুঝতে পারি, তুই তো আমার ছোট ভাই, তাই তো? ওই, আমি তোর বড়, তুই ছোট। আরে এইটা হলেই হয়েছে। জানিস রাফু, সেদিন না প্রেম করতে একটা হাবলু আসছিল কলেজে। কি প্রেম করতে আসছে? আর সেটা আমাকে বলতেছস? আরে শুন না, আগে ছেলেটা একটা কালো সানগ্লাস আর সব কালো জামা কাপড় পরে আসছে, পুরোই কালাইয়া। তারপরে আমার কাছে এসে প্রপোজ করে, আর আমার বান্ধবীগুলো মিলে ওইটার। শোন, এখন মজা করার সময় না, যা আব্বুর কাছে যা। ধুর, তুই না একটা ফালতু। আগের মতোই হাবলু রয়ে গেলি। তোর একটু হাসাতে চাইলাম আর তুই যা, তোর সাথে কথাই নেই। বলেই বোনটা চলে গেল। আর আমি আগের মতো নীরব সময়ের সাথে হারিয়ে গেছি। আর নিজেকে নিজে শেষ করে দিতে ইচ্ছে করতেছে। আর কারোর সাথে কথা বলিনি, 2 দিন কারো ফোনও রিসিভ করিনি। হাসপাতালেই ছিলাম আব্বুর পাশে। মোটামুটি সুস্থ হয়ে আব্বুকে বাসায় নিয়ে নিজের রুমে চলে যাই। মন মরা হয়ে আমার রুমটাকে গোছালো। সবখানে আমার ছোটবেলার ছবিগুলো, আমার সবচেয়ে পছন্দের কালার দিয়ে রুমের ভিতর রং করা, ছোট ছোট ফুল দিয়ে বিছানাটা সাজানো। ভিতরটা ঘুরে ভালোই লাগলো। তখনই দেখি নীলা একটা করে বসে আছে। সরি রাফু, তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছে। যখন আমার ভুল বুঝতে পারি তখন আমার মিথ্যাটা একদম দেওয়ালে পরিণত হয়ে গিয়েছিল। নিজের ইগোটা এত পরিমাণ বেড়ে গিয়েছিল, ভুলটাকে মেনে নিতে কষ্ট হয়। যখন বুঝতে পারি আমার ভুলটা পাহাড় সমান হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তখনই আমি ক্ষমা চেয়ে নিই আব্বুর কাছে। আর সত্যিটা শুনে আব্বু হার্ট অ্যাটাক করে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তখনই দেখি নীলা একটা কোণে বসে আছে। আমার উপস্থিতি টের পেয়ে আমার কাছে চলে আসে। আমি কিছু বলিনি, ওকে এড়িয়ে ফ্রেশ হতে চলে যাই। আর ভাবি নীলাকে তো শাস্তি দিতেই হবে। তাই মনে মনে ভাবলাম আমি বিয়েতে রাজি হয়ে যাব। ফ্রেশ হয়ে বেরিয়ে খাবার টেবিলে সবাই আমার জন্য অপেক্ষা। আমিও সবার সাথে গিয়ে নাস্তা করতে বসলাম। আর নীলাও আমার পাশে বসে আছে। ও যখন ওর হাতের কলা মুখে দেবে তখন ওর হাত দিয়ে কলাটা আমি একটু খেয়ে নিই। আমার এমন আচরণ দেখে নীলা, আম্মু, বোন সবাই চমকিয়ে যায়। আমি তো ওকে বিয়ে করব না, তাহলে এটা করলাম কেন? আসলে আমার মাথাও কাজ করতেছিল না আমি কি করব। শুধু আব্বু খুশি হয়েছে তা দেখে। তারপর আমি আমার নাস্তা করতে লাগলাম। আর নীলা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ও হয়তো ভাবছে আমি ওকে এত সহজে মেনে নেব না, তাই হয়তো বড় ধরনের ধাক্কা খাইছে। ছোট থাকতেও এমন করতাম। নাস্তা শেষ করে রুমে চলে আসি। এসে আমার ব্যাগ গুছিয়ে রাখি। সবার খাওয়া শেষ হলে আমি বাহির হব। ঠিক তখনই নীলা আমার রুমে এসে আমার গালে একটা চুমু দিয়ে চলে যায় ঝড়ের গতিতে। কিছু বুঝে ওঠার আগেই চলে যায়। আমি আর কিছু বলি না। নিচে গিয়ে, আম্মু আমি চট্টগ্রাম যাচ্ছি। কি? চট্টগ্রামে কি? আর কোথাও যাবি না? আমার একটু কাজ আছে চট্টগ্রামে, কাজ শেষ করেই চলে আসব। তাহলে সানিকে নিয়ে গাড়িটা নিয়ে যা। না আব্বু, আমি এমনি চলে যেতে পারবো। তোকে বলছি তুই গাড়ি নিয়ে যাবি তো যাবি, কোনো কথা না। আচ্ছা আব্বু, বলেই আমি বাহির হয়ে যাই। চট্টগ্রাম পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যায়। মিমকে ফোন দিয়ে পার্কে দেখা করতে বলি। মিম হয়তো আগেই চলে আসছে। আমি পৌঁছেই মিমের কাছে গিয়ে মিমকে জড়িয়ে ধরি আর খুব কান্না করতে থাকি। কথা বলতেই পারতেছি না, একটুও না। মিম আমাকে জড়িয়ে ধরে ওর বুকের মধ্যে টেনে নেয় আর ওড়না দিয়ে চোখ মুছে দিচ্ছে। আমি তো আরও জোরে কান্না করতেছি। মিম আমাকে খুব জোরে খুব করে বোঝাচ্ছে। ভাবছিল আমার আব্বুর কিছু হয়ে গেছে। মিম, তোমাকে কিছু বলবো। একদম শক্ত হতে হবে এখন। তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি পারবো। আচ্ছা বলো, আমি সব সময় তোমার পাশেই থাকবো। এই কথাটা শোনার পরে তোমার কি হবে বুঝতে পারছি না, কিন্তু বলাও জরুরি। না বলে থাকতেও পারতেছি না। যাই হোক, আমার সম্পূর্ণ কথা শুনতে হবে, একটুও রিয়াকশন করতে পারবে না। কি এমন কথা? আমার বিয়ে ঠিক করেছে আব্বু। বলেই মিমকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আছি। কি কি বলো এসব? হ্যাঁ, আমি ঠিক বলতেছি। আর এই বিয়ে না হলে হয়তো আব্বু আর বেঁচে থাকবে না। ডাক্তার বলছে
তাকে এমন কথা না বলতে যাতে আব্বু কষ্ট পায়, আর কষ্ট পেলে কি হয় তা বলা যায় না। তুমি কি করবে? বুকের মধ্যে কান্না চেপে কথাটা বলল মিম। বুঝতে পারছি আমি, কিন্তু কি করব? আমাকে ভুলে যাবে না তো? তোমার কান্না থামাও আর আমার কোলে মাথা রেখে এই বিকেলটুকু থাকো। তুমি তো চলে যাবে, তাই না? আর কথা হয় নাকি বলা যায় না কখনো দেখা হবে কি না? কি বলবো? আমি আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। মিমের কোলে মাথা রেখে পুরো বিকেলটুকু কাটিয়ে দিলাম। বিদায় নেওয়ার সময় হয়ে গেল। মিমের চোখে এখন পানি দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণ। আমি মিমকে কষ্ট দিব কল্পনায়ও ভাবতে পারি না। কিন্তু মিম আজ আমার জন্য এমনভাবে কান্না করতেছে। আমার একটা কথা রাখবে মিম? বলো। আমার জীবন তোমার জন্য হাজির। না, জীবন দিতে হবে না, শুধু কিছু কথা মেনে চলবা। বলো। ভালো থেকো, রাতে ঠিক মতো ঘুমাবে, কান্না করবে না, খাওয়া করবে ঠিক করে। আমার আইডিতে প্রতি রাতে একটা করে মেসেজ দিবে 28 তারিখ পর্যন্ত, তারপর আর দেওয়ার প্রয়োজন হবে না। আমার কসম দিলাম। ও আর একটা কথাও বলল না। বলো। এই প্যাকেটটা রাখো, 28 তারিখ বিকেলে 4:30 খুলবে, তার আগে না, কথা দাও। মিমের মুখ দিয়ে শুধু হু শব্দটা বের হচ্ছে, আর একটুও কথা বের হচ্ছে না, শুধু কান্না করতেছে। চিৎকার দিয়ে কাঁদতে পারলে তাও কাঁদত, কিন্তু এখন কান্নাটা জমে গেছে ওর। শুনছি মানুষ যদি তার জীবনের সবচেয়ে কাছের কিছু হারিয়ে ফেলে, তখন সে কান্না করতে পারে না, নিস্তব্ধ হয়ে যায়। ঠিক মিমকে দেখে সেটা বুঝতে পারছি। একটাবার আমাকে জড়িয়ে ধরবে আর বলো না তোমার মুখ দিয়ে, এই পাগল, আমি তো আছি তোমার সাথে প্রতিটা সময়। না, তুমি তো আমার সাথে থাকতে পারবে না। আমি না হয় তোমার স্বপ্নগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকবো, শুধু একটিবার জড়িয়ে ধরে যাও। আর হ্যাঁ, যাকে নিয়ে থাকো সবসময় সুখে থেকো। আমার চিন্তা করবে না, আমি পারবো না এই হৃদয়ে আর কাউকে স্থান দিতে। কোনোভাবে কাটিয়ে দেব তোমার এই 28 তারিখ, সেটা পূরণ করব। কারণ তোমাকে তো ভুলতে পারবো না, কিছুতেই না। সব সময় তোমার এই জিনিসটাই আমাকে বাঁচিয়ে রাখবে 28 তারিখ পর্যন্ত। বলেই মিম নিজে নিজেই আমাকে জড়িয়ে ধরে। আমি কতটা স্বার্থপর যে নিজের বাবার জন্য একটা পাগলি মেয়েকে এভাবে কষ্ট দিচ্ছি। প্রায় 2 মিনিট জড়িয়ে ধরে থেকে মিম নিজে থেকেই দৌড়ে চলে যায়। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। চোখের আড়াল হতেই বসে পড়ি। তারপর কি হয় জানি না। যখন চোখ খুললাম আমি ঢাকাতে নিজের রুমে। পরে বুঝলাম শাহিন আমাকে নিয়ে আসছে। পুরো বাড়িটা খুশিতে ভরে আছে। অনেক আত্মীয় স্বজন চলে আসছে। আর বিয়ে 28 তারিখে, আর মাত্র 4 দিন। তাই সব দিকে সাজানো হচ্ছে। আমার সাথে একে একে অনেক মানুষ দেখা করলো, আর আমিও স্বাভাবিক একটা বিয়ের আনন্দটা নিজের মধ্যে আবির্ভাব হয়েছে। সবার সাথে হাসি খুশি। নীলার তখন দেখা পাইনি, ও নিজের বাসায় আছে, দুপুরে আসবে। আমিও কিছু না করে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। আমার কিছু হয়েছে বা আমার জীবনের একটা অংশের থেকে দূরে আছি, সেটা আমার খেয়াল নেই। একটা স্বাভাবিক মানুষের মতো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, তখনই নীলার ফোন। এই তুমি কোথায়? বন্ধুদের সাথে। কেন? এই কেন মানে? আমি একা একা আছি আর তুমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ। তাড়াতাড়ি চলে আসো বাসায়, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। কি সারপ্রাইজ বলো? এই না, এখন বলা যাবে না, আগে আসো তো। ওকে, আসতেছি বলেই ফোনটা কেটে দিয়ে আমি বাসায় চলে আসলাম। এসে দেখি নীলা আর তার বান্ধবীরা আমাকে ঘিরে ধরছে। তখন তাদের মধ্যে এক বান্ধবী বলে ওঠে, এই নীলা, এই তোর হবু পর একদম গাইয়া, মনে হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসছে কেবল। তখন নীলা কিছু বলেনি, ওর বান্ধবীকে আরও অনেক কথা বলে। আমি এর প্রতি উত্তর কিছুই বলিনি। সবাই মিলে আড্ডা দেয়, আর আমি চুপটি করে বসে আছি একপাশে। কিছুক্ষণ পর আব্বু আমাকে ডেকে নিয়ে একটা রুমে ঢুকিয়ে, এই রাফু, তুই সত্যি নীলাকে বিয়ে করবি? দেখ, নীলাকে বিয়ে করলে তুই সুখী থাকবি না। ওকে আমার একটুও পছন্দ না। ছোটবেলার কথা কি ভুলে গেছিস? দেখ, তোর মা হিসেবে বলতেছি, তোর ভালোর জন্যই। তুই চলে যা তোর ভালোবাসার কাছে। কিছু না বলে ওখান থেকে চলে আসি নিজের রুমে। কি করব আমি ভাবতে পারতেছি না। একটু কাজ করতে গেলাম,
কেউ আমাকে কাজে হাতও লাগাতে দেয়নি। এখন রুমে বসে গেমস খেলা ছাড়া আর কোনো কাজ নেই। আমিও সেই গেমই খেলি, মাঝে মধ্যে নীলার সাথে ঘুরতে যাই। এভাবেই কেটে যায় 3 দিন। আর আজ আমার বিয়ে, মানে 28 তারিখ। খুব সকালে আমাকে ঘুম থেকে তুলে নানাভাবে সাজাচ্ছে। কি করব? আমিও তাদের হাতের পুতুল হয়ে গেছি। সকাল 9টা, সবাই খাওয়া করতে যে যার মতো করতে গেছে, আর আমি রুমের মধ্যে কিছু একটা করতেছি। নীলা আমার জন্য পুরো পাগল হয়ে গেছে কিছুদিনেই। 9টা গেল, 10টা গেল, 11টা বাজে। আমার রুমের দরজার বন্ধু সবাই এত ডাকাডাকি করে, তবুও দরজা খোলার নাম নেই। তাই দরজা ভেঙে দেয়। আমি রুমের মধ্যে নেই, জানালা দিয়ে উধাও হয়ে গেছি। বিয়ে বাড়িতে মুহূর্তে হইচই লেগে গেল। হ্যাঁ, আমি জানি চিঠিটা আব্বুর হাতে পড়বে। আমি পালিয়ে আসার সময় একটা চিঠি লিখে আসছিলাম। চিঠিটা, প্রিয় আব্বু, আমাকে ক্ষমা করো, আমি এই বিয়েটা করতে পারবো না। তোমরা আমার জন্মদাতা পিতামাতা, তোমাদের খুশিতেই আমি খুশি। কিন্তু সেই খুশিটা আমার বাহিরে থাকতো, ভিতরটাকে কুড়ে কুড়ে খেত। তোমার সুস্থতা আর আমার হিংসা প্রতিশোধের জন্য আমি বিয়েটা করতে রাজি হয়েছি। আমি জানি তুমি এখন অনেকটাই সুস্থ, তাই পালিয়ে আসতে সাহস পেয়েছি। তুমি কি করে ভাবলে আমি নীলাকে বিয়ে করব? ওর জন্য 6টা বছর তোমাদের আদর থেকে বঞ্চিত হয়েছি। কাজ করে নিজের জীবনটাকে গড়ে তুলেছি। তোমাকে আমি বলেছিলাম একদিন বুঝবে তুমি। সেদিন খুব খুব দূরে চলে যাব, মনে আছে তোমার? শুধু নীলাকে বোঝাতে চেয়েছি কাছের মানুষগুলা থেকে দূরে চলে গেলে কেমন লাগে। সেই জন্য ওর এতটা কাছে চলে গেছি আমি, যাতে ওকে কষ্ট দিতে পারি। আর আমি তা করেছি। ছোট থেকেই ওর মতো বাজে মেয়ে দেখিনি। চলে যাচ্ছি বহুদূর, মাঝে মাঝে আসবো দেখা করতে। নিজের খেয়াল রেখো, আম্মুকে দেখে রেখো। আমি আমার ভালোবাসার মানুষের কাছে চলে যাচ্ছি। তোমার খারাপ ছেলে। আমি বসে আছি চট্টগ্রামের একটা বাসে, প্রায় মাঝপথে, তখনই আম্মুর ফোন। রাফু, আমি জানতাম তুই সঠিক সিদ্ধান্তটাই নিবি। দোয়া করে তোরা সুখে শান্তিতে থাক। আর শোন, যার জন্য এত পাগলামি তাকে কখনো কষ্ট দিবি না। দিলে কিন্তু আমি তোকে খুন করে দিব, ছোটবেলার মতো করে। ভালো করে যাস। তোর আব্বু ঠিক আছে। তোর নীলা ইংল্যান্ডে চলে যাবে সন্ধ্যার ফ্লাইটে। সুখে থাক, মাঝে মাঝে দেখা করতে আসিস। বলেই আম্মু ফোনটা কেটে দেয়। আর আমি ভাবতেছি মিমকে কষ্টটা না দিলেও পারতাম, ওকে বলে দিতে পারতাম। তবে এটা ওর জন্য সারপ্রাইজ হিসেবে দিব। ঘড়ির কাঁটা ঠিক 4টা বাজে। আমি চট্টগ্রাম পৌঁছে গেছি। আর প্রথমে মিমের বাসায় না গিয়ে কাজী অফিসে চলে গেলাম। সেখানে কিছু কাজ করতে করতে 30 মিনিট চলে গেল। আর সাথে সাথে মিমের ফোন। ওই হারামি, কুত্তা, বদমাস, ফাজিল, তুই আগে বলিসনি কেন? এভাবে কেউ চিঠিতে লিখে দেয়? আর তুই সেদিন বিদায় নিয়ে গেলি কেন? তুই দাঁড়া, আমি 10 মিনিটের মধ্যে চলে আসতেছি। বলেই মিম ফোন কেটে দেয়। আর আমাকে একটা কথা বলার সুযোগও দেয়নি। ও, আপনারা তো ভাবছেন প্যাকেটে কি ছিল? প্যাকেটে একটা কাগজ ছিল, সেখানে শুধু লেখা ছিল, এই পাগলিটা বিয়ে করবে আমায়? তাহলে চলে এসো কাজী অফিসে। জাস্ট এইটুকু লেখা ছিল। তাই তো বিকেল 4:30 প্যাকেট খুলতে বললাম। মিম চলে এসে সেই আমার গালে 2টা থাপ্পড় দিয়ে জড়িয়ে ধরে। খুব শক্ত করে জড়িয়ে ধরছে। মনে হচ্ছে ওর থেকে কেউ আমাকে কেড়ে নিচ্ছে, আর ও আমাকে আগলে রাখবে। এই পাগলিটা বিয়ে করবে আমাকে? বিয়ে করব না। আগে বলো, এমন করে আর চলে যাবে না? বলো। হ্যাঁ, কথা দিলাম, আমার পাগলি বউটাকে রেখে আর কোথাও যাব না। এভাবে হবে না। তাহলে কিভাবে? আমাকে বিয়ে করে তোমার মীরার আম্মুর হওয়ার দায়িত্ব দিতে হবে। আমি তো সেটাই বললাম, তুমি আমাকে বিয়ে করবে? মীরার আম্মু হতে দিবে নাকি সেটা বলো নাই। আচ্ছা বাবা, এই পাগলিটা, তুমি কি আমাকে বিয়ে করে আমার মীরার আম্মু হবে? বলেই মিম আমার বুকে মাথা লুকালো। এই, লজ্জা পেলে কি হবে? আগে বিয়ের কাজটা সেরে ফেলি। চলো। তারপর দুজনে বিয়ের কাজটা সম্পূর্ণ করে বাসার দিকে রওনা হয়েছি। কাজী অফিস দিয়ে আমি যে বাসায় থাকতাম সেটা বেশি দূরে না, মাত্র 14 মিনিট সময় লাগে যেতে। কাজী অফিস দিয়ে বাহির হয়ে মিমকে কোলে তুলে নেই। এই কি করছো? মানুষ দেখতেছে তো।
দেখলে দেখুক, আমি আমার বউটাকে কোলে নিয়েছি, তাতে কার কি? এই তোমার লজ্জা করে না? আমার বউটাকে আমি কোলে নিয়েছি, তাতে লজ্জা কিসের? আচ্ছা, তুমি আগে বললে কত সুন্দর করে বাসর ঘর সাজাতাম। তুমি কি মনে করো বাসর ঘর কি সাজানো হয়নি? বোকাবে। আমি আগে থেকে আমার বাড়িওয়ালা ছেলে, মানে আমার বন্ধু, ওকে দিয়ে সব কিছু করে রেখেছি। আর তোমার আব্বুকেও আমার বাসায় আসতে বলছি। তুমি ফোন কাটার পরেই। আমার আব্বু তো এখানে নেই, এই জন্য সব কাজ তোমার আব্বুই করবে। বুঝেছি। এবার তো নিচে নামাও। নামাবো না। বিমার একটাও কথা বললো না। আমিও আর কিছু বললাম না, সোজা আমার বাসায় চলে এলাম। আর কলিং বেল বাজাতেই বিবের আব্বু এসে দরজা খুলে দিল। আমরা দুজনে তাদের সালাম দিয়ে ভিতরে ঢুকলাম। আর বিবের আব্বু আর বিবের বান্ধবীগুলোও ছিল। তারা বিমকে বাসর ঘরে নিয়ে গেল। আর আমি চলে গেলাম ছাদে। রাত 9টা পর্যন্ত থেকে চলে আসি রুমে। আমাকে দেখে সবাই একটু বসে গেল আমি বাসর ঘরে যাব, তাই সবাই একে একে চলে গেল যে যার বাসায়। আর বিবের আব্বুও চলে গেল। আমি আর বিব বাসায়। বউ সেজে বসে আছে বিব। মনে হচ্ছে আমার ঘরে আকাশ থেকে পড়ে এসে বসে আছে। আমি চুপি চুপি বিবের কাছে যেতেই, এই তুমি এত তাড়াতাড়ি রুমে আসছো কেন? না মানে তোমার থেকে আর দূরে থাকতে পারতেছি না, তাই চলে আসলাম। চলে আসছো, ভালো করেছো। এখন দাঁড়াও তো, তোমাকে সালাম করে নেই। এই পাগলি, তোমার সালাম করার প্রয়োজন নেই। তুমি তো আমার বুকের মধ্যে থাকবে। এখন মিষ্টি মিষ্টি কথা বললে কাজ হবে না। তুমি আমাকে টাচও করতে পারবে না। বললেই হলো নাকি? এই একদম কাছে আসবে না বলে দিলাম। আমি বিবের দিকে যাচ্ছি আর বিব পিছে যাচ্ছে। পিছে যেতে যেতে দেওয়ালের সাথে বিবের পিঠ ঠেকে যায়। আর আমি বিবকে ধরতে যাব, তখনই বিব হাত ফসকে পালিয়ে যায় আর দৌড়তে। আমিও বিবের পিছে ধাওয়া করি। শুরু হয়ে গেল আমাদের পাকড়াপ পাকড়াই। আর আপনারাও ফোটেন। পাকড়াপ পাকড়াইয়ের পর কি হয় দেখা লাগবে না। তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার খুব সর্দি লেগেছে, ওই জন্য হয়তো ভয়েসটা শুনতে একটু অন্যরকম লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।